শুভ সন্ধ্যা। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাইকেল অর্গানাইজেশন আয়োজিত আজকের আমাদের এই সেশনে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা এখন একটা ন্যাশনাল মাদার্স ক্যাম্পেইন চলছে মায়ের সাথে মায়ের পাশে, এই স্লোগান নিয়ে, এবং তারই অংশ হিসেবে আজকে আমাদের আয়োজন। আজকে আমরা আলোচনা করব প্যারেন্টিং এই বিষয়বস্তুর উপরে, যেটা খুব প্রাসঙ্গিক আসলে যে ক্যাম্পেইনটা চলছে সেখানে। এবং আমাদের এই আলোচনায় আরো যুক্ত আছেন দুজন মানুষ, আমাদের খুব পছন্দের মেন্টাল হেলথ ফিল্ডে কাজ করছেন এরকম দুজন মানুষ। সাথে আছে আন্দালিব মাহমুদ এবং মঞ্জিয়া মুস্তাক। আন্দালিব কাজ করছে অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে, এবং আন্দালিব ন্যাশনাল এনএলপির মাস্টার প্র্যাকটিশনার এবং ট্রেনার হিসেবে কাজ করছে। সাথে আছে মঞ্জিয়া মুস্তাক। মঞ্জিয়া মুস্তাকও মেন্টাল হেলথ কাউন্সিলর একজন, এবং একই সাথে সে ট্রেনার ব্রিদিং এবং মেডিটেশনের উপরে। দুজনের অনেক কাজ আমরা মেন্টাল হেলথ ফিল্ডে দেখতে পাই। সো আজকে আমাদের প্যারেন্টিং এর এই আলোচনায় নিশ্চয়ই আমরা অনেক বেশি সমৃদ্ধ হব তাদের জায়গা থেকে, তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সেশনে। থ্যাংক ইউ সো মাচ। এন্ড অবভিয়াসলি হোপফুলি আজকে খুব সুন্দর একটা সেশন হবে। আমিও এনজয় করব দুজন রিসোর্সফুল পারসনের সাথে আজকে লাইভে জয়েন করে। থ্যাংক ইউ। আমিও খুব আনন্দিত। সাইকিওর অর্গানাইজেশনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টপিক নিয়ে আসার জন্য সবার মাঝে, এবং এখানে আসলে সবার সাথে শেয়ার করতে পেরে আমি বলবো যে এটা আমার জন্য একটা বড় একটা লার্নিং হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। সো একটু শুরুতে আলোচনা যাওয়ার আগে ছোট্ট করে যদি বলি যে সাইকেল অর্গানাইজেশন বেসিক্যালি মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, এবং ফোকাস গ্রুপ সাধারণত আমাদের ইয়ুথ। তো ইয়ুথদের মাধ্যমে আসলে মেন্টাল হেলথ সার্ভিসটাকে আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টায় আছি এবং কাজ করছি। ইয়ুথরা আমাদের খুব সুন্দর কাজ করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ক্যাম্পাসে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম মেন্টাল হেলথের কাজগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং এই কোভিড-19 সিচুয়েশনে আমরা দেখছিলাম যে বিভিন্ন সেশনের মাধ্যমে উঠে আসছিল যে মায়ের অবস্থাটা বোঝার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মতামত উঠে আসছে, ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা উঠে আসছে, যার একটা অংশ এরকম যে তারা খুব ফিল করতে পারছে মায়ের জায়গাটা, মায়ের কাজের জায়গাটা, মায়ের প্রেশারটা, মায়ের কষ্টটা ফিল করতে পারছে। একই সাথে উল্টোটাও হচ্ছে, কারো কারো ক্ষেত্রে মায়ের সাথে রিলেশনশিপ একটু কনফ্লিক্টও হচ্ছে, হয়তো বাসার বাইরে থাকতো, সো যখন আবার ফ্যামিলির কাছে চলে গেল তখন কিছু রিলেশনশিপ ক্রাইসিস হচ্ছে। তো দুদিক থেকে দুই ধরনের বিষয় পেলাম আমরা, এবং আমরা খেয়াল করে দেখলাম যে এই যে গল্পগুলো যখন সামনে উঠে আসে, একজনের কথা দিয়ে আরেকজন খুব উৎসাহিত হয় ডিফারেন্ট কিছু করার জন্য, মায়ের জন্য কিছু করার জন্য। তো সেই সব জায়গা থেকে আমরা আসলে এই ক্যাম্পেইনটার আয়োজন করেছি, যেখানে মূল ফোকাস থাকবে আমাদের যে আমরা যারা কাজ করছি মায়ের সাথে বিভিন্ন জায়গা নিয়ে, হয়তো মাকে সাহায্য করছি অথবা মায়ের কষ্টটা বুঝতে পারছি, মায়ের কোনো গল্প আছে আমার জানা, সেই সব গল্পকে সামনে নিয়ে আসার জন্য আমাদের এই আয়োজন। এবং একজনের গল্প থেকে আরেকজন মানুষ হয়তো উৎসাহিত হবে যে আমি একটু চিন্তা করে দেখি, একটু ভিন্নভাবে দেখি না মায়ের জায়গাটা। সেই সব নানা ধরনের চিন্তাকে মাথায় রেখে আসলে আমাদের আয়োজন। সেই আয়োজনের একটা অংশ হিসেবে প্যারেন্টিং নিয়ে আজকে আমাদের এই ডিসকাশন। তো আজকে অনেকের মনে হতে পারে এখানে মায়ের সাথে মায়ের পাশে এই বিষয়টার সাথে প্যারেন্টিং কিভাবে সম্পৃক্ত। এখানে তো আসলে অ্যাজ এ চাইল্ড আমরা আসলে বিভিন্ন রোল কি প্লে করছি মায়ের সাথে, সেই জায়গাটা নিয়ে আসছি। তো প্যারেন্টিং কেন, প্যারেন্টিং তো বাচ্চারা করছে না। তো এরকম অনেক নানা ধরনের স্টিগমাও কিন্তু আমাদের আছে যে প্যারেন্টিং মনে হয় শুধু প্যারেন্টসটাই করে। তো প্যারেন্টিং কি আরো অন্য কেউ করে নাকি, আমরা নিজের সাথে নিজে প্যারেন্টিং করি নাকি। তো এইরকম নানা বিষয় নিয়ে আসলে আজকে আমাদের ডিসকাশনটা চলবে। তো সব যারা সাথে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদেরও নানা অভিজ্ঞতা থাকতে পারে, আপনাদের মতামত থাকতে পারে, সেগুলো আমাদের জানাতে পারেন, আমরা সবার সাথে শেয়ার করতে পারবো। তাহলে এছাড়াও এই বিষয়ে বা এই বিষয়ের বাইরে মেন্টাল হেলথের যে কোনো বিষয় নিয়ে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, আপনি আমাদেরকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট জানাতে পারেন। আমাদের যে বিশেষজ্ঞরা আছে তারা আপনাদেরকে সেখানে উত্তর দিয়ে হয়তো হেল্প করবে। ওকে, সো অলরেডি অনেকে আগে থেকে আমাদের অ্যানাউন্সমেন্টে কমেন্ট করেছেন। সাবিনা লিটা, আন্দালি, উম্মে কাউসার, ওনারাও কমেন্ট করেছেন যে মানে লুক ফরওয়ার্ড করছিল সেশনটার জন্য। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আগে থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে। সো একটু যদি আমরা বিষয়বস্তুর দিকে আগাই, আন্দালিব যদি একটু শুরু করো। আসলে দুজনই আমার খুব চেনা মানুষ, দুজনকে এই জন্য তুমি সম্বোধন করি বলি আমি সাধারণত, সো ওইভাবে আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই। আন্দালিব, প্যারেন্টিং। আচ্ছা, প্যারেন্টিং জিনিসটা আসলে শুনতে অনেক ভারী মনে হলেও এটা আসলে আমি মনে করি, আমার যেটা ভিউ, যে এটা আসলে একটা জার্নি, এবং এই জার্নিটাতে কিন্তু অনেকগুলো মানুষ থাকে। এই জার্নিটা শুধু আমি
কিংবা আমি আজ যে বাসায় যে আমি আর আমার সন্তান তার মধ্যে সীমাবদ্ধ না। এটার মধ্যে থাকে অনেক বাসার যে পরিবারের অন্য সদস্যরাও, যে আমাদের ওখানে স্বামী হতে পারে, দাদা দাদি হতে পারে, নানা নানি হতে পারে, খালা মামা ফুফু চাচা, সবাই কিন্তু আসলে সবার সাথে একটা কানেক্টেড। এবং যদি বলি বাচ্চা, সে বাচ্চাটাও কিন্তু একটা সময় আমাদের প্যারেন্টস হয়ে ওঠে, যেটা কিনা তাসনুবাহ খুব সুন্দর করে বলল যে আমাদের আমরা কি শুধু মানে মা বাবাই কি শুধু প্যারেন্টস কিনা, এটা হচ্ছে যে একটা সুন্দরী। তো আমরা আসলে কাজ করি এখানে, বলতে চাচ্ছি যে যে আমার পিছনে আমার বাচ্চা দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু আমার প্যারেন্টিং। এই সেশনের যে এই সেশনের এটাই কিন্তু একটা মজা, যে আমি আমার মতো করে আমার কাজটা আমার সন্তানের সাথে এনজয় করছি, একসাথে করছি। একটা ছোট্ট উদাহরণ দিই। আমি কয়েকদিন ধরেই আমরা যে কোভিডে এখানে আছি লকডাউনে, এবং আমরা নতুন করে টেকনোলজিতে স্কিলড হচ্ছি, যে এই স্কাইপেতে সেশন নেওয়া, জুমে সেশন নেওয়া। আগে সত্যি কথা ব্যক্তিগতভাবে আমি এভাবে নিই, কিন্তু এখন খুব স্কিলড হচ্ছি। প্রথম প্রথম আমি খুব প্যানিকড হয়ে যেতাম যখন আমার এই বাচ্চার মাথা দেখা যেত বা ও এসে এরকম করতো। তারপরে আমি জিনিসটা আমার সাথে প্যারেন্টিং করেছি। যেমন আমি চিন্তা করেছি ইটস গুড যে আমি যখন হোম অফিস করছি, এটা খুব স্বাভাবিক আমার সাথে কেউ থাকবে। এবং ওকে যদি আমি খুব বেশি রেস্ট্রিক্টেড করে দিই, তাহলে যেটা হবে যে ও কিন্তু আমাকে কাজের জন্য আরো বেশি বাধা দিবে। এবং ও যখন নর্মাল থাকবে, তখন কিন্তু আমিও খুব নর্মালি কাজটা করতে পারবো। সো এই ছোট্ট করে যদি এই উদাহরণটা দিলাম আর কি, যে প্যারেন্টিং মানে খুব ভারী কিছু না, টেক ইট ইজি, রিল্যাক্স এন্ড এনজয় দ্য জার্নি। একদম কি সুন্দর করে বলে আন্দালিব, এবং আমি খুব কানেক্টেড ফিল করছিলাম। আমার বাচ্চার বয়স আন্দালিবের বাচ্চার বয়স সেম। সো এই প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা কিন্তু আমরা অ্যাজ এ প্যারেন্টস খুব ফেস করছি, এবং মানে খুব চমৎকার লাগছে এই কথাটা যে এটা হেভি কিছু না, এটাকে যত আমরা এনজয় করতে পারবো তত এটার মাধুর্য বা মজাটা আনন্দটা ফিল করতে পারবো। সো মঞ্জিয়ার কাছে যদি একটু যাই, মঞ্জিয়া, প্যারেন্টিং বলতে যে আসলে বিভিন্ন আমরা ডেফিনেশন দেখি, বাই ডেফিনেশন হোয়াট ইট ইজ, যদি একটু আমাদেরকে শেয়ার করো। ওকে, সো হ্যাঁ, আন্দালিব আপু যেটা বলেন আপুর সাথেই অ্যাড করছি যে প্যারেন্টিং এর ডেফিনেশনে যেটা বলা হচ্ছে, প্যারেন্টিং একটা প্রসেস। একটা সন্তানের জন্ম পূর্ববর্তী সময় থেকেই বলা হয়, যখন একটা মা গর্ভধারণ করছেন তখন থেকেই আসলে প্যারেন্টিংটা স্টার্ট হয়। এবং যেটা বলা হয় যে একটি সন্তানের সেই সময় থেকে শুরু করে তার বেড়ে ওঠা অর্থাৎ অ্যাডাল্টহুড পর্যন্ত তার শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক, এই বুদ্ধিবৃত্তীয় এই যে নিড গুলো থাকে, এই নিড গুলো ফুলফিল করাটাই হচ্ছে প্যারেন্টিং বলা হয় এই প্রসেসটাকে। সো আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা আমার সন্তানকে আমি খাওয়াচ্ছি ঠিক মতো, ওর শারীরিক গঠনটা ঠিক মতো হচ্ছে, এটাই তো প্যারেন্টিং। আমি তো বা ওকে একটা ভালো স্কুলে পড়াচ্ছি আমি, এটাই তো প্যারেন্টিং। কিন্তু প্যারেন্টিং এর ডেফিনেশন কিন্তু এটা বলছে না। আমরা যখন বাবা মা হচ্ছি তখন এটা আমাদের রেসপন্সিবিলিটি যে একটা বাচ্চার যাতে সার্বিক একটা বিকাশ ঘটে, সেটা তার মানসিক বিকাশ। মানসিক বিকাশটাকে আমরা খুব অনেক সময় ইগনোর ওয়েতে দেখি, যে মানসিক বিকাশ বলতে আসলে কি বুঝি। আসলে মানসিক বিকাশ হচ্ছে তার আবেগ এবং অনুভূতি, তার ম্যানেজমেন্টের যে প্রসেস, সেটাকে সে যেন লার্ন করতে পারে। পাশাপাশি সামাজিক কমিউনিকেশনের জায়গাগুলোতে তাকে অ্যাসিস্ট করা, তার আত্মিক, তার সোলের সাথে তার কানেকশন, সেই জায়গাটা তৈরি করতে তাকে হেল্প করা। সো আসলে অনেকগুলো আসপেক্ট রয়েছে প্যারেন্টিং এর। একদম তাই, প্যারেন্টিং এর আসপেক্ট অনেকগুলো। কারণ যদি একটু খেয়াল করি, আমাদের জীবনটাই আসলে নানা বৈচিত্র্যে ভরা। সো প্যারেন্টিং এ তার বাইরে না, প্যারেন্টিং এর মধ্যেও অনেক বিচিত্রতা, অনেক ধরনের ডাইমেনশন আছে, সেই জায়গাগুলো দেখতে পাই। এবং আমি শিওর তোমরাও একমত হবে যে আসলে বিভিন্ন বয়স ভেদে প্যারেন্টিং এও নানা ধরনের পরিবর্তন আসে। একটা ছোট্ট শিশুর সাথে যে প্যারেন্টিং এবং অ্যাডোলেসেন্ট টাইমের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আলাদা। তো একটু যদি একদম ছোটবেলার কথা যদি আমরা, হ্যাঁ তার আগে একটু আপু অ্যাড করতে চাই। তুমি একটা কোয়েশ্চেন মানে একটা কথা বলছিলে যে যারা জয়েন করবে, এখানে তো সাইকিউরে মোস্টলি আমাদের অনেক ইউথরাই অনেক বেশি কানেক্টেড। সো তাদের জন্য একটা মেসেজ আমি দিতে চাই। তুমি বলছিলে যে অনেকে হয়তো কোয়েশ্চেন করতে পারে প্যারেন্টিং নিয়ে আমরা কেন আসলে কথা বলবো, বিকজ এটা তো বাবা মার জানা দরকার। হ্যাঁ, সো অবভিয়াসলি আব্বু আম্মুর যেমন জানা দরকার, ঠিক তেমনি আমাদের নিজেদেরও কিন্তু একটা প্রিপারেশনের ব্যাপার আছে অ্যাজ আ প্যারেন্ট। সো ইউথ যারা আছে তাদেরকে আমি বলবো যে আমরা
যদি এখন থেকে প্যারেন্টিং এই বিষয়টা সম্পর্কে জানি, এবং এটা যেটা বললাম যে একটা প্রসেস এবং একটা স্কিল, সো এটা কিন্তু শেখার এবং মানে প্র্যাকটিসের ব্যাপার আছে, কিছু কোয়ালিটি আছে যেটা যদি আমার ভিতরে না থাকে আমি কিন্তু আমার সন্তানকে সেটা ইনস্টল করতে হেল্প করতে পারবো না। সো প্যারেন্টিংটা যদি এখন থেকে আমরা জানি এবং যে আসপেক্ট গুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো সেগুলো নিয়ে এখন থেকে যদি নিজের সাথে একটু চর্চা করি, কথা বলি, তাহলে কিন্তু আমি নিজেকে বেটার প্যারেন্ট হিসেবে আমার সন্তানের কাছে উপহার দিতে পারবো। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে প্যারেন্টিং সম্পর্কে জানা এবং এটা সম্পর্কে পড়াশোনা করাটা খুব ইম্পর্টেন্ট। একদম একদম। এবং এই কথা বলাতে আরেকটা জিনিস মনে হচ্ছে যে অনেক সময় বলে যে মানে বাবা মা হয়েছি, সন্তান জন্ম দিয়েছি, কাজে প্যারেন্টিং করব, এটাই তো, আর কি, মানে এটা আবার শেখার কি আছে? তো অনেক সময় এটা শুনি অনেক, যখন প্যারেন্টিং সেশন নিয়ে কথা হয় বা ট্রেনিং এর ব্যাপার হয়, সো এটা তো শেখার কোনো বিষয় নাই। সো সবার উদ্দেশ্যে একটু বলতে চাই, যেটা মেনশন করতে চাই, যে প্যারেন্টিং সম্পর্কে আসলেই আমাদের একটা ট্রেনিং আছে, যে ট্রেনিংটা হচ্ছে আমরা যে প্যারেন্টিংটা পেয়ে এসেছি, আমাদের বাবা মারা আমাদের সাথে যেভাবে আচরণ করেছেন, ওই ট্রেনিংটা কিন্তু আমার পুরো গেঁথে গেছে, আমার শরীর মন আত্মা সবকিছুর সাথে গেঁথে গেছে। সো ওখানে ভালো অনেক কিছু যেমন ছিল, একই সাথে কিছু কষ্টের জায়গাও ছিল। সবসময় কিন্তু বাবা মা হিসেবে আমরা নিজেদের আবেগ অনুভূতিকে সামলে সন্তানের সাথে হেলদি বিহেভিয়ার করতে পারি না। তো সেই জায়গা থেকে কিছু কিছু আচরণ হয়ে যায় প্যারেন্টসদের, যেগুলো আসলে সন্তানের উপর প্রভাব ফেলে। তো ওই প্রভাবগুলো নিয়েই কিন্তু আমরা বড় হয়েছি। তো যখন আমরা একটা সুন্দর সায়েন্টিফিক ওয়েতে প্যারেন্টিং কি সেটা যখন জানতে পারবো, আমরা কিন্তু তখন ওই জায়গাগুলো প্রয়োজনে চেঞ্জ আনতে পারবো। দ্যাটস ওয়াই প্যারেন্টিং নিয়ে আলোচনা বা প্যারেন্টিং এর স্কিল ডেভেলপ করার জন্য কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ মজি, ওই জায়গাটা রেশনালাইজেশন করার জন্য, রেশনাল দেওয়ার জন্য আজকের সেশনটায়। সো আমি একটু আন্দালিবের কাছে জানতে চাচ্ছিলাম যে বলছিলাম যে বয়স ভেদে অনেক পার্থক্য হয় প্যারেন্টিং স্টাইলেরও। একদম ছোট শিশুদের মানে আমরা বলি যে 6 মাসে এক ধরনের প্যারেন্টিং, এবং সেখানের ইম্প্যাক্টটা পরবর্তী জীবনে একরকম থাকে, 2 বছরের মধ্যে একরকম হচ্ছে, 7 বছরের মধ্যে একরকম হচ্ছে। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্যারেন্টিংটা কিরকম হতে পারে, যদি একটু আন্দালিব আমাদেরকে বলো। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে দুটো বিষয়। একটা হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্যারেন্টিং কিরকম হতে পারে, আরেকটা হচ্ছে ছোট বাচ্চাদের মারা বা যে কিনা প্যারেন্টস প্যারেন্টস বলবো, মা বাবা যেই হোক না কেন, তাদের নিজেদেরকে কিভাবে ভালো রাখতে পারে। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা দেখি যখন বাচ্চাটা ছোট থাকে, যখন 6 মাস থাকে, তখন কিন্তু মায়েরও একটা ঘুমের সার্কেলে একটা হ্যাপাজার্ড হয়, ঠিক মতো ঘুমাতে পারে না, এবং বাচ্চারও কিন্তু অ্যাডজাস্ট করতে খুব একটু কষ্ট হয় প্রথমে, যখন কিনা সে আসছে নতুন পরিবেশের সাথে একটা খাপ খাওয়াতে। সেই সময় যেটা হয় যে মা এবং বাচ্চার অ্যাটাচমেন্টটা, এবং এখানে আমরা অ্যাটাচমেন্টটা বলতে যাই যে আমরা একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে প্যারেন্টিং এর মধ্যে কিন্তু প্লে একটা খুব বড় মজার বিষয়, যে আপনি যত প্লে করবেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করবেন, প্লেফুল রিলেশনশিপ মেনটেন করবেন, তত কিন্তু আপনার সাথে আপনার বাচ্চার ইন্টারাকশনটা বেড়ে যাবে। এবং এই ইন্টারাকশনটা বেড়ে গেলে যেটা হয়, বাচ্চার সাথে মার কিন্তু একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। শুধু মা বলবো না, এখানে কিন্তু এমন হতে পারে বাবা অ্যাটাচমেন্টের কথা বলতে পারি, বা বাসায় যিনি থাকবেন। এবং বাচ্চার কিন্তু কোর একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে কিছু মানুষের সাথে। এবং এই মানুষ কিন্তু সব ফ্যামিলিতে যদি আমার 10 জন থাকে বা 5 জন থাকে, বা আমি যদি নিউক্লিয়ার ফ্যামিলিও হই, প্রত্যেকের সাথে যে খুব একদম সিকিউর অ্যাটাচমেন্ট হবে তা না, কিন্তু আমরা যেটা জানি যে 1 জন বা 2 জনের সাথে একটা বাচ্চার খুব সিকিউর অ্যাটাচমেন্ট হয়, এবং যেটা কিনা খুব জরুরি ছোট কাল থেকে, যেন পরবর্তীতে সে কিন্তু যাই হোক না কেন, তার জীবনে যতই ঝড় আসুক না কেন, সে যেন সে সিকিউর অ্যাটাচমেন্টটাতে ফিরে আসতে পারে, এবং সে যেন সবকিছু খুলে বলতে পারে। সো এটা হচ্ছে গিয়ে 6 মান্থ থেকে শুরু করে এবং 2 ইয়ার্স 7 ইয়ার্স পর্যায়ক্রমে কিন্তু এই অ্যাটাচমেন্টটা বাড়তে পারে, এবং এইটাতে একদম কন্টিনিউয়াস অনেক সময় অ্যাটাচমেন্টের জায়গাটা কিন্তু চেঞ্জ হয়। কারণ আমরা জানি 0 থেকে 4 ইয়ার্স এর মধ্যে একটা বাচ্চার কিন্তু পার্সোনালিটি গ্রো করে ফেলে, একদম পুরো পার্সোনালিটি প্যাটার্নটা কি হবে এটা কিন্তু ঠিক হয়ে যায়। সো এই সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্যারেন্টসরা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমি একটু আগে শেয়ার করলাম, যে প্লে কিন্তু একটা মেথড হতে পারে যে আপনার সন্তানের সাথে আপনার একটা অ্যাটাচমেন্ট গ্রো করার। এতে যেটা হচ্ছে বাচ্চার কিন্তু ইন্টেলেকচুয়াল যে ব্রেন সেটাও ডেভেলপ হচ্ছে, ইমোশনাল ব্রেন সেখানেও সে সাপোর্ট পাচ্ছে, এবং সে খুব মজা করছে। অনেক রকম খেলাধুলা থাকতে পারে, যেমন আমি একটু শেয়ার করতে পারি যে বাচ্চার সাথে আমরা খুব ইজিলি খেলি, হ্যাঁ, হাইড এন্ড সিক, টুকি টুকি করে, এটা কিন্তু বাচ্চা খুব মজা পায়।
কোন একটা জিনিস আপনি দেখালেন, দেখিয়ে সরিয়ে লুকিয়ে রাখলেন, আবার দেখালেন। আচ্ছা, কালারিং বাচ্চারা কিন্তু ছোটকাল থেকে, যেমন 2 ইয়ার্স যখন হয়ে যাবে তখন কিন্তু কালারিং, গল্প বলা, গল্প শোনা, হ্যাঁ, এগুলি খুব বাচ্চাদের সাথে খুব অ্যাটাচমেন্ট বাড়াতে সাহায্য করে। এখন কথা হচ্ছে, আরেকটু অ্যাড করতে যাচ্ছি যে এই যে আমি কালারিং করছি, খেলছি, খাওয়ার সাথে সাথে আপনার ফিডিংটাও তো, যেটা আমাদের নিউট্রিশনাস, ওটাও একটা বিশেষ ইম্পর্টেন্ট। করতে করতে আমি যেন অস্থির না হয়ে যাই, যে কিনা প্যারেন্টস, তারা যেন অস্থির না হয়ে যান, এটা আমার একটা খুব কনসার্নের জায়গা। এবং এই জায়গাটাতে না আমি দেখেছি, কারণ আমি যদি ভালো থাকি, আমি কিন্তু বাচ্চাকে, পারসেপশন ইজ প্রজেকশন, আমি বাচ্চাকে প্রজেক্ট করছি, আমি কিন্তু বাচ্চাকে অ্যাঙ্গার দেখাচ্ছি, আমি বাচ্চাকে লাভ শিখাচ্ছি, আমি দেখাচ্ছি বাচ্চাকে হেট শিখাচ্ছি, স্ট্রেস। আমি যখন খুব এংজাইটিতে থাকি তখন বাচ্চাও কিন্তু খুব এংজাইটিতে থাকে, সেও কিন্তু স্ট্রেসড হয়ে যায়। সো আমি কিন্তু ওর কাছে একটা মিররের মতো। সো বাচ্চা যদি খুব জিদ করে, অনেক সময় আমরা বলি যে ও জিদ করছি, একটু চেক করে দেখা যে আমিও কি খুব জিদ করছি কিনা, বা হয়তো আমি বাচ্চার সাথে না অন্য কারোর সাথে জিদ করে আসছি, সেইটা কিন্তু ও যেটা করছে, ও হচ্ছে, আমাদের ব্রেন তো অল টাইম, আমার কিন্তু টাইম ওভার হলে একটু নক দিও তাসনুবা, বেশি বলে ফেলছি। ঠিক আছে, না অসুবিধা নেই। মেসেজটা যখন আমরা নিচ্ছি আমাদের এনভায়রনমেন্ট থেকে, ও মেসেজ নিচ্ছে যে অ্যাঙ্গার এইভাবে শো করতে হয়, সো চিৎকার করে শো করতে হয়। আচ্ছা, এবার যখন এংজাইটি দেখাচ্ছি, আমি যখন খুব স্ট্রেসড আছি, তখন সে দেখছে এংজাইটি এইভাবে শো করতে হয়। যখন লাভ দেখাচ্ছি, সো লাভ সে শিখছে। সো আমি কিন্তু একটা মডেলিং করছি, অল টাইম আমি একটা মডেলিং করছি। সো এই জায়গাটাতে একটু মানে সচেতন থাকা আর কি। খেয়াল রাখা। এবং এই কথা বলাতে আমাদের মনে হলো যে বাচ্চারা যে কোনো কিছুই কপি করতে পারে, সেখানে কাছের মানুষ যারা থাকে, সো আচরণ যেমন কপি করতে পারে বা মডেল করতে পারে, আবেগগুলো, যেটা আদালে বারবার বলছিল, অ্যাঙ্গার, অ্যাংজাইটি, আবেগগুলোও কিন্তু অনেক সময় আমরা নিয়ে নেই। বাচ্চা হিসেবে আমরা ওরকম অনেক কিছু নিয়ে নিয়েছি আমাদের জীবনে, যেগুলো এখনো আছে কিন্তু আমাদের মতো। খুঁজলে অনেক কিছু পাবো, যে বাবা মাও যেভাবে ভাবেন, যা করেন, যা অনুভব করেন, আমিও একই ভাবে করি। তার ভ্যালুস আমার ভ্যালুস অনেক মিল। সো ছোটবেলায় এরকম নানা আসপেক্ট থেকে অনেক কিছু আমরা নিয়ে নিই। কাজে প্যারেন্টস এর রোলটা খুব ইম্পর্টেন্ট, যেটুকু আমি অন্দালিবার কথা থেকে পিক করেছি। সো প্যারেন্টস হিসেবে আমি কি করছি, ওইটাই কিন্তু বাচ্চার মধ্যে আসলে কনভে হচ্ছে। সো আমি প্যারেন্টস হিসেবে নিজেকে বারবার চেক করারও একটা জায়গা আছে, বিশেষ করে ছোটবেলায় তো অনেকটাই ইম্পর্টেন্ট। সো একটু চোখ দিতে চাই কারা আছেন সাথে, অনেকেই আছেন একদম শুরু থেকে। লুবানা আপা আছেন, শারমিন সুলতানা সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম আপু। শামসুল আরিফিন সাথে আছেন, মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শামসুল আরিফিন, আপনার সাথে গলা মিলিয়ে আমরা সবাই, সকল মায়েদের প্রতি আমাদের অসীম শ্রদ্ধা জানাচ্ছি, সকল প্যারেন্টসদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তামান্না আছেন সাথে। শামসুল আরিফিন একটা প্রশ্ন জানিয়েছেন যে প্রশ্ন না, ঠিক রিকোয়েস্ট, যে আমরা শিশুরা যখন বালক অর্থাৎ 10 থেকে 17 বছরের দিকে যায়, তখন মায়েদের সাথে সমন্বয় জটিলতা তৈরি হয় বেশি। সো সে সময় নিয়ে কিছু মন্তব্য শুনতে চাচ্ছেন। এক্স্যাক্টলি এই পয়েন্টটাই আসলে যেতে চাচ্ছিলাম মুঞ্জিয়ার কাছে, যে অ্যাডোলেসেন্ট টাইমটা যখন আসছে, একটু বড় হওয়ার পরে, ওই সময় আসলে কি ধরনের ক্রাইসিস আমরা দেখতে পাই, সেই জায়গাটা যদি মুঞ্জিয়া একটু আমাদেরকে বলো। সো অ্যাডোলেসেন্ট যে গ্রুপটা আছে, মানে অ্যাডোলেসেন্স এইজটাকে আমেরিকান একাডেমি অফ সাইকিয়াট্রি যেটা বলছে যে 10 থেকে 24 বছরের বয়সকে অ্যাডোলেসেন্স পিরিয়ড বলা হচ্ছে, যদি এটা ভ্যারি করে বিভিন্ন জায়গায়। সো এই সময়টাতে যেটা হয় যে আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডে যাচ্ছি, এবং এই সময়টাতে আমাদের মেল এবং ফিমেল দুজনেরই শারীরিক অনেক পরিবর্তন আসে, পাশাপাশি মানসিক পরিবর্তনে কিন্তু আসে। যেমন হয়তো আমাদের অনেক সময় হয় যে মেল এবং ফিমেলদের যে চেঞ্জ গুলো, বডিলি চেঞ্জ গুলো আসছে, সেই জায়গাগুলোর সাথে মানিয়ে নিতে আমরা অনেক সময় পারি না, এবং ইমোশনাল অনেক ধরনের চেঞ্জেস আসে। এই সময় ছেলেমেয়েরা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়, হ্যাঁ, এবং ওরা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। ওদের কাছে মনে হয় যে ওরা হয়তো ছোট, মা বা বাবার সেই আদরের সেই ছোট সন্তানটিই রয়েছে, আবার কিছুটা ইন্ডিপেন্ডেন্সও ওরা ওদের ভিতরে ফিল করে। সো এই ইন্ডিপেন্ডেন্স এবং চাইল্ডহুড, এই দুটোর ভিতরে ওরা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, যে আমি কে, আমার সত্তাটা কি। সো এই সময়টাতে, এবং যেটা বললাম যে অনেক ইমোশনাল চেঞ্জেস আসে, ওদের অপোজিট জেন্ডারের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে, দেন হুট করে মুড সুইংটা খুব কমনলি আমরা দেখতে পাই। ওদের নিজস্ব একটা ফিলোসফি তখন থেকে স্টার্ট হয়, যে
আগে মনে হতো যে না বাবা মা যা বলছে সেটাই রাইট, এখন যেটা হয় যে ওরা রাইট রং এর পার্থক্যগুলো আরো স্ট্রংলি দেখতে পায়। হ্যাঁ, সো এই সময়টাতে যেটা অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোয়েশ্চেনটা রেজ করার জন্য, যে সন্তানদের সাথে বাবা মার কমিউনিকেশনের জায়গাটার মোডটা একটু চেঞ্জ হওয়া দরকার। হয়তো ছোটবেলায় আমি আমার বাচ্চাকে বকা দিয়ে কিছু একটা বললেও হয়তো বুঝতো, কিন্তু এখন কিন্তু ওর সাথে অনেক বেশি লজিক দিয়ে আমার কথা বলতে হয়, এবং কমিউনিকেশনের জায়গাটা তো একটা ডিফারেন্স আসাটা খুব জরুরি। সো তাসনুভা আপু, তুমি এতটুকুতে জানতে চাচ্ছিলে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এবং আরেকটা জায়গা খেয়াল করি যে এই সময় কিন্তু বাবা মায়ের সাথে আচরণের ধরনে অনেক পরিবর্তন চলে আসে। সো যেটা বলা হয় যে আগে তো বাবা মাকে মনে করা হতো যে বাবা মা সব জানেন, সো কোনো প্রবলেম হলে বাবা মাকে বললে বাবা মা এটা সলভ করে দিচ্ছে, কাজে বাবা মাকে হিরো বা সে সব জানে সব বোঝে এরকম একটা জায়গায় আমরা দেখে সাধারণত অভ্যস্ত হই ছোটবেলার সময়টাতে। এরপর যখন বড় হতে থাকে ওইটা থেকে একটু একটু কোথায় দিয়ে যেন সরে আসে, তখন মনে হয় তুমি কিছু বোঝো না। তো এই ধরনের কমেন্ট গুলো তখন বাচ্চাদের কাছ থেকে চলে আসে এবং তখন মনে হয় যে আমার সিনিয়র্স অনেক বেশি জানে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে ফ্রেন্ডদের সাথে রিলেশনশিপটা তখন খুব সিগনিফিকেন্ট হয়ে যায়, এবং পিয়ার প্রেসারটা খুব থাকে। সো অনেক সময় আমরা দেখি যে ছেলেমেয়েরা হয়তো বাবা মামার কাছে অনেক কিছু ডিমান্ড করে, যে আমাকে একটা এক্সপেন্সিভ মোবাইল কিনে দাও, আমাকে এক্সপেন্সিভ ঘড়ি কিনে দাও, আমার সব ফ্রেন্ডদের এটা আছে আমার নাই। সো ওদের ভিতরে একটা পিয়ার প্রেসার কাজ করে, এবং পিয়ার প্রেসারে বশবর্তী হয়ে অনেক সময় যদি বাবা মার সাথে কানেকশনটা ওপেন না থাকে, ওপেন বলতে খুব হেলদি না হয়, তখন ওরা কিন্তু একটা বিভিন্ন রিস্কি বিহেভিয়ার যেমন স্মোকিং, ড্রাগস এসব জায়গায় জড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। অলসো এই সময়টাতে ওদের কাছে পপুলারিটি খুব ইম্পর্টেন্ট, আমি ফেমাস, আমি সবার ভিতরে ইম্পর্টেন্ট। সো এই ফিলিং গুলো অনেক কাজ করে। সো এই সময়টাকে আসলে খুব সেন্সিটিভ একটা জোন বলা হয়। এই সময়টাতে যত বেশি আমরা অ্যাজ আ প্যারেন্ট ওপেন কমিউনিকেট করব ওদের সাথে ওদের জায়গাটা নিয়ে, তত বেশি আসলে হেলদি একটা বন্ডিং হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে মনে হয় যে ছোটবেলায় তো আমরা বাচ্চাদের অনেক অনেক ক্ষেত্রে অনেকই করে থাকে, যেটা অবশ্যই হেলদি না, যে অনেক ধুমকে বকা দিয়ে হয়তো একটা কাজ করাচ্ছি, পড়তে বসাচ্ছি বা কোনো আচরণ ম্যানেজ করার চেষ্টা করছি। তো সেটা হয়তো ছোট বয়সে করতে পারতো প্যারেন্টস, কিন্তু যখন এই সময়টা আসছে ডিউ টু হরমোনাল চেঞ্জ এন্ড আদার থিংস, ও কিন্তু তারপর আর ওই ওই কথা ওই আঙ্গুলের ভয়ে কিন্তু আর সে তার মতো করে করছে না। এই পরিবর্তনগুলো তখন কিন্তু আসে এবং ক্লাস লেগে যায় প্যারেন্টস এর সাথে বাচ্চাদের ওই সময়টায় এই এই জায়গাটাতে অনেক বেশি, এবং মানে বেয়াদব হয়ে গেছে এই ধরনের কমেন্টস গুলো প্যারেন্টস এর কাছ থেকে পাই। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাতে আমি একটা স্টাডি পড়ছিলাম যে কেন আসলে এই সময় ছেলে মেয়েদের ভিতরে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে। তো যেটা বলা হয় যে আমাদের ব্রেন স্টাডিতে পাওয়া গেছে যে আমাদের লোয়ার পার্ট যেটা আমাদের ইমোশনকে কন্ট্রোল করে, তো এই বয়সটাতে অ্যাডোলেসেন্স পিরিয়ডে এই ব্রেনের অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, যার কারণে ইউথের ভিতরে অ্যাডভেঞ্চার, রিস্ক টেকিং বিহেভিয়ার, তারপরে হচ্ছে টেম্পটেশন ধরে না রাখার একটা টেন্ডেন্সি, এই জিনিসগুলো থাকে। কিন্তু বয়সের সাথে সাথে এইজের সাথে সাথে আমাদের কগনিটিভ যে ব্রেনটা আছে সেই ব্রেনটা ডেভেলপমেন্টটা আরো বেশি হয়। তো তখন যেটা হয় যে তখন আমরা আমাদের ইম্পালস কন্ট্রোলের জায়গাটাতে আমরা আস্তে আস্তে কি বলে থিত হতে থাকি। আমি যদি আমার এক্সপেরিয়েন্স দেই, হ্যাঁ অ্যাডোলেসেন্স পিরিয়ডে অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, এখন হয়তো ওই জিনিসগুলোকে এক্সাইটমেন্ট আসলেও সেটাকে একটু লজিক্যালি ভেবে সেটাকে রেশনালাইজ করে আমি রিয়েলিস্টিক্যালি দেখার জায়গাটাতে যাই। তো ওই জায়গাটা আমি রিসেন্টলি স্টাডিতে পড়লাম, তো মনে হলো যে আচ্ছা মানে অ্যাডোলেসেন্স হিসেবে যে আমরা কাজটা করি ইচ্ছে করে করি তা না, এটা ব্রেনেরও একটা পার্ট। একদম একদম। সো একটু হ্যাঁ আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে মঞ্জুর সাথে আরেকটু যে প্যারেন্টসরা কিন্তু হিরো হিরো ইন দ্যাট সেন্স যে প্রত্যেকটা প্যারেন্টস এর কিন্তু একটা নিজস্ব স্কিলস আছে, যে সে তার সন্তানকে কিভাবে বড় করবে এবং কোন পরিবেশে আসলে সে বড় করছে। সো এই স্কিলসটা কিন্তু প্রত্যেকটা প্যারেন্টস এর মধ্যে ইনবিল্ট হয়। কি আমরা পরিবেশের চাপে ওই সোসাইটির যে একটা প্রেশার থাকে, আমার বান্ধবীর প্রেশার হতে পারে, আমার অন্য পাশের বাড়ির প্রেশার যে ওরা বাচ্চারা ভালো করছে, আমরা অনেক সময় আমাদের এই স্কিলটাকে ওভারলুক করে যেটা হয় যে আমরা তখন কি করি যে আমরা অন্যদের থেকে যেটা দেখে শিখে আমরা আমাদের নিজেদের সন্তানের উপর প্রজেক্ট করে ফেলি। সো আমি যেটা বলবো যে প্রত্যেকের নিজস্ব যে প্যারেন্টিং স্কিলটা আছে সেইটাকে আসলে আইডেন্টিফাই করা,
প্রত্যেকে দেখা যে আসলে আমি আমার সন্তানের সাথে কোনটা বেশি ভালো করেছি, আমার সন্তান কোনটাতে বেশি খুশি হচ্ছে। তো এইটা কিন্তু স্কিলসটা আইডেন্টিফাই করার, কারণ প্রত্যেকেই মানুষই কিন্তু খুব স্কিলফুল। এবং আমরা যদি দেখি যে আহ এক একটা বাবা মার কিন্তু এক একটা টেকনিক থাকে। এখন যেটা হচ্ছে আরেকটু জিনিসটাকে কি করা উচিত যে হয়তোবা আমার ছেলে মেয়ের সাথে কোপ করে একটু শার্পেন করতে হবে। হয়তো আপনি খুব ভালো বোঝাতে পারেন, কিন্তু অনেক সময় হয়তো বোঝাতে যে আপনি হয়তো আপনার অ্যাঙ্গারটা কন্ট্রোল করতে পারছেন না। সেক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাডভাইস যে হ্যাঁ, বোঝাতে যে অ্যাডভাইস দিচ্ছি। অ্যাডভান্টেজ। সো আপনি যেটা করতে পারেন যে এই যে আপনার স্কিলসটা আছে, এই স্কিলসটাকেই আপনি আরো বেশি শার্পেন করে ফেলেন, যে আমি কিভাবে আর কি করব আর আমার সন্তান, কিংবা আপনার কোনো অ্যাটিটিউড বা আপনার কোনো কিছু আপনার সন্তান অনেক ভালোবাসে, তো সেইটাকে পিক করা যে আমার ভিতরে আমার সন্তান আমার কি ভালো লাগে। আরেকটা হচ্ছে যে প্রতিটা এভরি চাইল্ড ইজ ইউনিক, এভরি চাইল্ড। সো আপনার কাছে যেটা আছে সেটা কিন্তু আপনার জুয়েল, আপনার সম্পদ, তাই না? সো ওর কিন্তু মানে ওর যে কোয়ালিটিস আছে, ওর যে স্ট্রেংথ আছে, সেগুলো কিন্তু আপনি সব ভালো জানেন। সো এইভাবে যদি একটা আপনার স্কিল আর ওর স্কিল একসাথে হয়, তাহলে কিন্তু একটা স্কিলফুল প্যারেন্টিং হবে দুজনের মিলে। আর এবং হ্যাঁ হ্যাঁ আমাদের প্লিজ। আর যেটা হচ্ছে টিনেজের টাইমটা হচ্ছে কি শুধু ছেলেমেয়েরাই স্ট্রাগল করে না, প্যারেন্টসরাও খুব স্ট্রাগল করে এই সময়টা। সো আপনার স্ট্রাগলটাকেও আমি রেসপেক্ট করছি, এবং আপনি আপনার স্ট্রাগলটা নিয়ে আসলে কথা বলা আপনার রাইট, এবং আপনি আপনার ছেলে মেয়েকে জানান আপনিও যে স্ট্রাগল করছেন, আপনারও যে কষ্ট হচ্ছে। আমরা হয়ে যাচ্ছে আমরা আমাদের ইমোশনটা প্রকাশ করতে পারছি না, তো আমার বাচ্চা ইমোশন প্রকাশ করতে পারছে না, দুজনেই কিন্তু আসলে কষ্ট হচ্ছে। সেও আপনাকে ভালোবাসে, আপনিও তাকে ভালোবাসেন, কিন্তু প্রকাশ হয়তো জায়গাটা হয়তো কিভাবে প্রকাশ করবেন, এটা জায়গাটাকে একটু খুঁজে দেখা। খুব সুন্দর করে বললে আন্দালিব। এবং এই জায়গাটা আরেকটা মনে হচ্ছে প্রত্যেকটা বাচ্চা যেমন ইউনিক, প্রত্যেকটা প্যারেন্টও ইউনিক। সো ওই যেটা আন্দালিব বারবার বলছিল যে নিজেদের অন্য, আমি যেটা এখান থেকে একটা খুব সহজ শব্দ যদি বলি, যে আমরা খুব কমনলি দেখি কম্পেয়ার করি আমরা বাচ্চাকে। সো অমুকের বাচ্চা এরকম করেছে, সো তুমিও পারবা। তো এই কম্পারিজন করে ওর ওই যে ইউনিকনেস এর কথা বলছিল আন্দালিব, সো সেই জায়গাটা কিন্তু হারিয়ে ফেলি। সো আমি আরেকজনের ফ্রেমওয়ার্কে আমার বাচ্চাকে বসাতে চাচ্ছি, অথবা আমি আরেকজন প্যারেন্টের মতো প্যারেন্ট হতে চাচ্ছি। তো কোনো দরকার নেই এত যুদ্ধ করার, এত যুদ্ধ করার দরকার নেই। যেটা আন্দালিব বারবার বলছিল যে নিজেদের স্ট্রেংথটা খুঁজে বের করে যদি সেটাকে একটু যত্ন করা যায়, দ্যাট ইজ এনাফ, এনাফ। সো আরেকটা একটু দেখি কারা আছেন। সেলিম রানা আছেন আমাদের সাথে, তাহরিমা জামান আছেন, আফিয়া আছেন। অনেকেই অ্যাপ্রিসিয়েট করছেন আজকের টপিকটার। সো অনেকেই মনে করছেন যে এটা একটা খুব টাইম উপযোগী এবং নিজেদের কাছে প্রয়োজনীয় সেরকম ভাবে প্রকাশ করছেন। শফিকুল ইসলাম আছেন সাথে, হুমায়রা শিশির আছেন, শামসুল আরিফিন আরেকটা বিষয়ের উপরে একটু আমাদের দৃষ্টি দিতে বলছেন। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে মায়েদের যখন মেনোপজের পর্যায়ে আসে, তখন বড় আকারের একটি মানসিক বিপর্যয়ের ভেতর দিয়ে যান তারা। তো দেখা যায় মেজাজ মায়েদের খিটখিটে হয়ে থাকে, এবং তখন আমরা না বুঝে অনেক ভুল বুঝি তাদের, এবং তাদের সমস্যাগুলো বুঝি না। তো আমরা মনে করি এই বিষয়টা নিয়ে আর কি একটু আমরা আলোচনা করতে বলেছেন। থ্যাংক ইউ শামসুল, আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কম কথা হয় এই বিষয়টা নিয়ে, তাই তো? তো একটু যে কেউ যদি এই জায়গাটায় একটু আলোকপাত করো। আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমরা কিন্তু আমাদের সন্তানের সাথে আমাদের যে হতে পারে আমি আমার পিরিয়ডের ব্যথায় কাতরাচ্ছি, আমি কিন্তু আমার সন্তানকে শেয়ার করি না। আমি বলি যে এই তুমি এখন কথা বলো না, এখন যাও যাও যাও, আসলে আমার যে কোথায় কষ্ট হচ্ছে আমি শেয়ার করছি না। ঠিক তেমনি মেনোপজের সময়ও কিন্তু মাদের একটা বড় চেঞ্জ হয়, এবং এই চেঞ্জেসটা কিন্তু আমিও যেমন বুঝি না যে এখন চেঞ্জেসটা হয়, কারণ আমরা তো কথা বলি না আসলে এই বিষয়গুলো নিয়ে। আমিও যেমন ফিল করি না, তেমনি কিন্তু আমার পরিবারের অন্যান্য যারা তারাও কিন্তু ফিল করে না আমার এই কষ্টটা, যে আমার যে একটা ইমোশনাল চেঞ্জ হচ্ছে ফিজিক্যাল চেঞ্জের সাথে সাথে। মনে হচ্ছে যে আমি যেন শেষ হয়ে যাচ্ছি, বা আমি হয়তো বা ফুরিয়ে যাচ্ছি, আমার তারুণ্য চলে যাচ্ছে, যৌবন চলে যাচ্ছে, এবং এটা খালি খালি একটা ভ্যাকুয়াম তৈরি করে। হ্যাঁ, সো আমি যদি শেয়ার করি যে আমি এখন এরকম লাগছে, তাহলে এমন হতে পারে যে আমার যে সন্তান আছে সে কিন্তু আমার চেয়ে অনেক এখন টেকনোলজিতে সবকিছুতে অনেক এগিয়ে, সেই হয়তো বা আমাকে একটা সাইট এনে দিয়ে বলবে মা এটা দেখো, তুমি এটা পড়ে দেখো।
এবং এই যে শেয়ারিংটা, এর ফলে যেটা হবে, ওর কিন্তু আপনার প্রতি একটা রেসপেক্টও গ্রো করবে। এবং আমার প্রতি যে রেসপেক্টটা গ্রো করবে সেটা হলো যে আমার মা তার একটা কোর ইস্যু আমার সাথে শেয়ার করেছে, এবং সেও কিন্তু কনফিডেন্ট হবে যে আমিও আমার কোর ইস্যুগুলা এই জায়গাটাতে শেয়ার করতে পারি। সিম্পলি আমি যদি বলি, আমি আমার সেই বান্ধবীকে বিপদের সময় নক করি যে কিনা আমাকে বুঝে। তো বান্ধবীটা যদি ঘরে থাকে বা বন্ধুটা যদি ঘরে থাকে, তাহলে কিন্তু আরো সুবিধা নক করতে। তো মেনোপজের সময় যে চেঞ্জেসটা, সেই চেঞ্জেসটা কিন্তু নিজে যে কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা শুধু নিজের মাঝে না রেখে আমি আমার পরিবারের আদার্স মেম্বার এবং আমার সন্তানের সাথেও কিন্তু শেয়ার করা জরুরি। এবং আমি এক্ষেত্রে বলবো যে শুধু ছেলে কিংবা মেয়ের সাথে করব, ছেলের সাথে পারবো না, এই স্টিগমা গুলোর থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। কারণ আমি যখন, আমার ঘরে যে ছেলে, সে কিন্তু এখন আমাকে দেখেই বড় হচ্ছে। সো আমি যদি যত হাইড এন্ড সিক করবো, এই ছেলেটা কিন্তু ওই সাইকোলজিটা নিয়েই বড় হবে যে হাইড এন্ড সিক পার্ট এবং ইগনোরেন্স একটা পার্ট। সো ওকে ওর সাথে শেয়ার করা, যেন ও পরবর্তীতে ওর লাইফ পার্টনারকে আরো সুন্দর করে বুঝতে পারে। সো ও যেন শুধু ছেলে না, একটা হিউম্যান বিইং হয়ে বড় হয়। তো এখানে আমাদের অনেক কঠিন রোল আছে। এবং মেয়েদের ক্ষেত্রেও হয়, যখন মা খুব এখানে হাইড করছে, সো মেয়েদেরও কিন্তু মাকে তখন মায়ের ওই আচরণটা দেখে ভেবে নিচ্ছে এটা সামথিং যেটাকে হাইড করতে হবে, এটা নিয়ে কথা বলা যাবে না, আমার প্রবলেম হলে শেয়ার করা যাবে না। সো সেই জায়গাগুলো কিন্তু মেয়েরাও রোল মডেল করে নিয়ে নেয় মায়ের ওই জায়গায় কিভাবে রেসপন্স করছে। মঞ্জু কিছু অ্যাড করতে চাই ওই জায়গাটায়? হ্যাঁ, মানে যেমন খুব সুন্দর করে বলছিলেন যে মায়ের রোলটা কি হতে পারে শেয়ারিং এর জায়গাটা, আমি অলসো বলবো যে ফ্যামিলি সাপোর্টের জায়গাটা যদি এমন হয় যে মা বললো, সেটা তো অবভিয়াসলি আমরা অ্যাপ্রিশিয়েট করছি। অনেক সময় হয়তো মা বলতে পারছে না, বা আমাদের কনটেক্সটে মানে ধরেই নিচ্ছি যে অনেক সময় বলা হয় না। সো আমরা যদি বুঝি ফ্যামিলি মেম্বাররা, তাহলে হয়তো মাকে সেভাবে আমরা অ্যাসিস্ট করতে পারি। হতে পারে হয়তো মা শেয়ার করছেন না, কিন্তু আমি হয়তো বুঝতে পারছি যে মেনোপজের কারণে হয়তো তার এই চেঞ্জেস গুলো আসছে। এবং মেনোপজের সময় যেটা আপু বললেন যে একটা কনফিডেন্স লেভেল একটু লো হতে থাকে অনেকের ভিতরে, যে মনে হয় আমি হারিয়ে যাচ্ছি, মনে হয় একটা শূন্যতা বা আমার নারীত্ব যে বোধ, সেটা বোধে চলে যাচ্ছে। অনেক ধরনের আসলে চিন্তা হয় এবং সেটা থেকে অনেক ধরনের ফিলিং হয়। তো সেই সময়টাতে আমরা ফ্যামিলি মেম্বাররা যদি তাকে অ্যাসিস্ট করি, তাকে প্রচুর প্রেজ করি, হ্যাঁ, যে সে মা হিসেবে আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ রোলে ছিল এবং এখনো আছে। এবং অনেক সময় থাকে যে এই যে সাথে সাথে আমরা সন্তানরা হয়তো ফ্যামিলি রেসপন্সিবিলিটি গুলো নিয়ে নেই, তখন হয়তো বাবা মাকে আমরা কনসিয়াসলি আনকনসিয়াসলি ইগনোর করি, তাদের ডিসিশন গুলাকে, তাদের হয়তো কাজের জায়গাগুলোকে। সো তখন কিন্তু আসলে তারা মনে করতে থাকে যে আমি বোধহয় ইম্পর্টেন্ট না, আমার বোধহয় ইম্পর্টেন্স এই ফ্যামিলিতে ফুরিয়ে গেছে। তো সেই জায়গাটাতে মাকে প্রতি মুহূর্তে যদি আমরা বিভিন্ন কাজে, প্রত্যেকটা কাজে আমরা যেসব জায়গায় তার অ্যাসিস্ট্যান্স আগে লাগতো, সেসব জায়গায় কম বেশি তাকে আমরা অ্যাড করি। ফ্যামিলি ডিসিশন গুলো যেগুলো মেজর ডিসিশন, সেগুলোতে যেতে তার ভূমিকাটায় আমরা মানে রেসপেক্ট শো করি। অ্যান্ড অলসো তার এই জায়গাটার সাথে, ফেসটার সাথে ডিল করার ক্ষেত্রে মার, যেটা আপু বললো, যে একটা যদি বন্ধুর মতো আমরা হই, যেখানে মা হয়তো তার কষ্টের কথাগুলো শেয়ার করতে পারে, এটা হাজবেন্ডের সাথেও হতে পারে, সন্তানের সাথেও হতে পারে, আমরা অনেক বেশি অ্যাডভাইস না দিয়ে তার কথাগুলো শুনে, তার কথাগুলো যে বুঝতে পারছি, তার যে কষ্ট হচ্ছে, তো সেই জায়গাগুলো যদি ভ্যালিডেট করি, আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় সাপোর্ট হতে পারে একজন মায়ের জন্য এই ফেসটার সাথে ডিল করতে। আরেকটা জায়গা, যেমন এখন কোভিড-19 সিচুয়েশনেও এই ইস্যুটা পাই আমরা, যে ফ্যামিলিতে হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, সো বাচ্চা সেটা জানে না, ও তো ওর মতো করে ডিমান্ড করে যাচ্ছে। ও তো এটা পূরণ করতে যে প্যারেন্টসের কি স্ট্রাগল হচ্ছে বাবা মা তো কখনো বলে নাই, কিন্তু যখন সন্তানটা প্রকাশ করছে তখন কিন্তু বাবা মা হয় বিরক্ত হচ্ছেন অথবা খুব অসহায় বোধ করছেন। তো এই খোলামেলা ছোট ছোট বিষয়গুলো আলোচনা যদি ছোটবেলা থেকেই হয়, খুব সিম্পল সিম্পল বিষয়গুলো, আমার মেয়ে যেমন আমার মনটা খারাপ থাকলে আমাকে দেখে বুঝতে পারে, সে জিজ্ঞেস করে মা তোমার কি হয়েছে, আমি তো অ্যাভয়েড করি না, আমাকে বলি আমার মা আমার মনটা খারাপ এখন, বারবার জিজ্ঞেস করতে থাকে কেন কেন কেন, মন খারাপ, কি হয়েছে কি হয়েছে। সো ও যেটুকু বুঝতে পারে ওকে তার মতো করেই আমি তখন বলি। সো এই ছোট্ট এই জায়গাটা হয়তো ওকে সেন্স দিচ্ছে যে ওর কখনো যদি মন খারাপ হয়, কষ্ট হয়, সেটা সে প্রকাশ করার অধিকার রাখে, প্রকাশ করা যায়। সো এইভাবে আমাদের ফ্যামিলি সিচুয়েশন গুলো কিন্তু বাচ্চাদের সাথে শেয়ার করতে পারি। অনেক সময় দেখা যায় ডিসিশন গুলা এককভাবে সিনিয়র যারা আছে, দাদা দাদি বা বাবা মা, তারাই নিচ্ছেন,
এবং ডিসিশনটা জানিয়ে দেয়া হচ্ছে। ফর এক্সাম্পল একটা দাওয়াত আছে, আমরা যাবো কি যাবো না ওইটা ডিসিশনটা জেনে নিচ্ছে শুধু। হ্যাঁ, ঈদে কি অ্যারেঞ্জমেন্ট হবে, কোথায় ঈদ করা হবে, সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হচ্ছে। বাট এগুলো নিয়ে কিন্তু খোলামেলা আলোচনা করা যেতেই পারে। তো সেখান থেকে বাচ্চাদের একটা প্রবলেম সলভিং ক্যাপাসিটিটাও কিন্তু অনেক ডেভেলপ করতে হেল্প করে। এবং ইম্পর্টেন্টলি হ্যাঁ মানে যেটা ছোট্ট করে বলতে চাচ্ছিলাম যে ইম্পর্টেন্টলি ওরা খুব রেসপেক্ট ফিল করে যে ওর ওপিনিয়নটাকে ভ্যালু করা হচ্ছে, মূল্য দেয়া হচ্ছে। মজা। হ্যাঁ, সেই জায়গাটা যে মানে স্কুলের জায়গাটাও অনেক সময় আমি দেখেছি যে কোন স্কুলে পড়ছে, স্কুল চেঞ্জ হচ্ছে, সেই ডিসিশন গুলো কিন্তু দিয়ে দিচ্ছে। তুমি এখন থেকে সাপোজ এই স্কুল থেকে ওই স্কুলে পড়বে, বা এই মিডিয়াম থেকে ওই মিডিয়ামে তোমাকে নিয়ে আসলাম। সো ও কিন্তু ওই জায়গাটাতে প্রচুর মানে ডিসরেসপেক্টেড ফিল করে যে আমাকে তো ভ্যালুই করা হলো না, মানে আমি কি চাই, আমার ফ্রেন্ডদেরকে ছেড়ে আমি চলে আসলাম। তো আমার কাছে মনে হয় যে যেটা আপু বললে যে এরকম, এবং আমরা যেটা বলা হয় ছোটদেরকে স্নেহ করা, কিন্তু আমাদেরকে কিন্তু এখন এটাও আমরা জানি যে রেসপেক্টের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ইভেন যে বয়সের সন্তানটা, তার বয়সে আমরা হয়তো যখন বড়দের, ওরা যখন বড়দের সাথে কথা বলে মাথাটা উঁচু করে কথা বলে, সো ওদের সাইকোলজিক্যালি কিন্তু আনকনসিয়াসলি মেসেজটা যায় যে ওরা আমাদের থেকে সুপিরিয়র, আমরা হয়তো ছোট বা ইনফেরিয়র। তো যখন যেই বয়সী, ফর এক্সাম্পল আমি 3 বছরের একটা বেবির সাথে কথা বলছি, আইডিয়াল হচ্ছে ঝুঁকে ওর সমান হয়ে ওর সাথে কমিউনিকেট করা, বিকজ ওর সাথে ওকে পজিশনটা খুব ইম্পর্টেন্ট, যে তোমাকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি, শুধু ভালোবাসা না, রেসপেক্টটাও ইম্পর্টেন্ট। একদম একদম। এবং এই কথা বলাতে আমার মেহতাব ম্যাডামের কথা মনে পড়লো। ম্যাম সবসময় বলেন যে ছোটরা কেন শুধু স্নেহ পাবে, ছোটদেরও রেসপেক্ট পাওয়ার রাইট আছে। এবং সুন্দর করে ম্যাম মুজিয়া যে বিষয়গুলো মেনশন করলো, এক্সপ্লেন করে যে কেন ছোটদেরও আমাদের রেসপেক্ট করাটা ইম্পর্টেন্ট। আসলে ইম্পর্টেন্ট না, এটা ওদের রাইট। রেসপেক্ট পাওয়ার রাইট সবারই আছে অ্যাজ এ হিউম্যান বিইং। সো সেটা দুদিনের বাচ্চারও আছে। তো একটু দেখি আরো অনেকেই যুক্ত আছেন। শারমিন সুলতানা আছেন, ওমর ফারুক আছেন, সাথে সঞ্জিদা আছেন। শামসুল আরিফিনের প্রসঙ্গ যে বিষয়গুলো আমাদের দিকে উল্লেখ করছিলেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল এবং সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং মানে একটা কমেন্ট করেছে ভাইয়া যে এই বিষয়গুলো নিয়ে যে আবেগের প্রকাশ এবং ক্রাইসিস গুলো শেয়ার না করা, সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের কান্ট্রিতে। এবং সেটা অনেক দেখা যায় অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেই মন্তব্যটা করেছেন। আরেকটা কমেন্ট নিব। খুব ভালো লাগছে, আমরা যে বিষয় নিয়ে আসলে আলোচনা করছিলাম, খোলামেলা কথা বলা, সেই জায়গাটা নিয়ে রাজীব হোসেন জানাচ্ছেন যে প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড ইজ ইম্পর্টেন্ট। আই স্টিল রিমেম্বার হাউ মাই গ্র্যান্ডমা অর মাই মম ডিসকাসড some constructive thoughts with me when I was a small child. There was some corrective measures as well. I accepted those casually that time, but still tried to execute it with my small capabilities. Those are like Bible for me now. So a little chat helps a tender age. Yeah, true. থ্যাংক ইউ ভাইয়া শেয়ার করার জন্য। আসলে যে বিষয়গুলো আলোচনা করছিলাম এগুলো আমরা কোনো শুধুমাত্র পুস্তিকা থেকে তুলে ধরা কোনো বিষয় না, এটা জীবন থেকে নেওয়া কথা, যেটা রাজীব ভাইয়ের কথা থেকেও সুন্দর করে উঠে আসলো। সো রাজীব হোসেন আরেকটা বিষয় বলছেন, একটি শিশু যদি স্কুলে তার সহপাঠীদের কাছ থেকে তামাশার শিকার হয় কোনো কারণে এবং বাবা মায়ের সাথে শেয়ার করতে জড়তা বোধ করে, তখন সেই শিশুর মাঝে জড়তা এবং অনিশ্চয়তা বাড়তেই থাকে। সো একটু যদি আমরা, যেহেতু আরেকটা প্রসঙ্গ আসলো যে বুলিং এর ক্ষেত্রে, স্কুলে যদি কোনো বুলিং এর বা টিজিং এর শিকার হয়, সেক্ষেত্রে আসলে প্যারেন্টস এর রোলটা কি হবে? আন্দালিব কিছু বলবে? বুলিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এক্ষেত্রেও কিন্তু একটা, যেহেতু একটা বুলিং একটা ইস্যু চলে এসছে এখন, এবং এটা কিন্তু খুব সিভিয়ার আকারে অনেক সময় অনেকের সাথে হয়। তো একটা ছেলে কিংবা মেয়েকে স্কুলে যাওয়ার সময় এই বিষয়টা কিন্তু একটু কনসিয়াস করে দেওয়া দরকার। এই বিষয়টা কনসিয়াস করে দিলে যেটা হবে যে সে কিন্তু জানলো যে এরকম আমি এই জায়গাটায় আমার বুলিং হতে পারে, এবং যেহেতু আমি কনসিয়াস করে দিলাম সে কিন্তু ইনফরমেশনটা আমাকে দিবে। আচ্ছা, এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে এখানে কিন্তু বাচ্চার যে ইমোশনটা বোঝা, যে হঠাৎ করে খুব হাসি খুশি ছেলেটা বা মেয়েটা খুব হাসি খুশি, এটা অ্যাডোলেসেন্ট হতে পারে, কিন্তু আমি দেখলাম যে সে খুব গ্লুমি হয়ে আছে, কিংবা তার একটা বিশাল চেঞ্জ, তার মধ্যে তার স্টেটের একটা চেঞ্জ হচ্ছে,
এটাও মার্ক করা যে আমার ছেলে মেয়ের কি কোনো চেঞ্জ আসছে কিনা। চেঞ্জটা কিন্তু অনেক কারণ হতে পারে, যে জন্য এটা কিন্তু বুলিং হতে পারে, কিংবা এক্সামের কোনো ফোবিয়া থাকতে পারে, কিংবা টিচারের থেকেও বুলিং এর শিকার হতে পারে, অন্যান্য প্যারেন্টস থেকেও হতে পারে। সো এই যে তার যে চেঞ্জেসটা হচ্ছে, এই চেঞ্জেসটা কিন্তু অবজার্ভ করা খুব জরুরি। সেজন্য আমি যেটা বলেছিলাম যে আমাদের মধ্যে কিন্তু স্কিলস গুলো আছে, যেমন আমি যদি চাই আমি কিন্তু অবজার্ভ করতে পারবো। যদি আপনি চিন্তা করেন যে আমার ছেলে মেয়েটা হঠাৎ করে 7 দিন কেমন ছিল, সো পরের 7 দিন কেমন বিহেভিয়ার করছে, কিংবা ওর যদি খুব রাগ হয় তখন সে কেমন বিহেভিয়ার করছে, কিংবা ওর যদি খুব মন খারাপ থাকে তখন সে কিভাবে বিহেভিয়ার করছে। তো এই জিনিসগুলো মার্ক করা যে আমার ছেলে মেয়ের মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বললাম যে ওকে জানানো, আগের থেকে জানালে সে তখন আপনাকে এসে ইনফরমেশন গুলো দিতে পারবে। আর নিজস্ব কিছু স্কিল গ্রো করা, যে বুলিং হয়ে গেলেই বা কেউ কিছু বললে অনেক সময় আমরা শাটডাউন হয়ে যাই বা ডিপ্রেসড হয়ে যাই, যে এই যে নিজেকে গুটিয়ে নেওয়া, ফাইট ব্যাক করা, কোপিং স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো কিন্তু ছোট কাল থেকেই শেখানো। অনেক সময় হয় যে বাচ্চারা আসে আমাকে বলতে, যে বা বলতো আসলো কেউ যে আমাকে তো খুব মেরেছে বা আমি বকা দিয়েছে, আমরা হয়তো ইগনোর করছি বা পাত্তা দিচ্ছি না। বাট লিসেন টু দ্য চাইল্ড, ওই জায়গাটাতে আমি ইম্প্যাথেটিক লিসেন যেটা বলি, যে ওই যে শোনাটা, শোনার পরে আপনি তখন কিন্তু তাহলে বুঝতে পারছেন যে ওর কোন জায়গাটায় ও দুর্বল। ওকে যদি কেউ এখন এটা সিভিয়ারিটি করতুক, অনেক বাচ্চার কাছে কিন্তু একটা ছোট কথাও বুলিং হয়ে যেতে পারে, ছোট একটা ক্রিটিসিজমও, আবার অনেকের কাছে এই ক্রিটিসিজম কিছুই না। সো যেহেতু সবাই ইউনিক, আমাকে কিন্তু ভালো করে এটা দেখতে হবে। সো অ্যাজ আ টিচার এখানে হতে পারে, ক্লাস টিচার যেহেতু, ওনারও একটা বড় রোল হতে পারে প্যারেন্টিং এর ক্ষেত্রে, যে কোন বাচ্চাটা আমার সফট, কোন বাচ্চাটা আমার বুলিং এর শিকার হচ্ছে, বা কারা বুলি, এবং যারা বুলি তাদেরকে কিন্তু যে ট্যাগ করে না দেওয়া, যে সে যে বুলি করছে, এমন হতে পারে সে বাসায় হয়তো বা বুলি হচ্ছে, কিংবা সে হয়তো বুলি হয়ে আসছে তার প্যারেন্টস থেকে। সো এই যে একটা রুট দেখা, এই জায়গাটায় কিন্তু টিচার, প্যারেন্টস কিংবা স্কুল যিনি সাইকোলজিস্ট থাকেন সেখানে কিন্তু খুব বড় রোল প্লে করেন। যেমন স্কুল সাইকোলজিস্টদের সাথে যখন আমরা কাজ করি, কথা বলি, আমরা শুনি যে বিভিন্ন সময় ইস্যুগুলো আসে, এবং দেখা যায় যে প্যারেন্টালও কিছু এখানে প্যারেন্টিংও জড়িত থাকে, যে উনি বাসায় হয়তো বুলি হচ্ছে, অনবরত ওকে ক্রিটিসিজম করছে, ক্রিটিসাইজ করছে, এবং সেটা কিনা যখন বাসায় যখন সে সহ্য করতে পারছে না, বাসায় স্কুলে গিয়ে সেটা দুর্বল কারোর উপর সেটা সে প্রজেক্ট করছে। তো এই যে একটা সার্কেল, এগুলি কিন্তু আমরা আমাদের অবজার্ভ করাটা খুব জরুরি। এবং আমি যদি অবজার্ভ করি, সেটা যদি আমি প্যারেন্টস হই, অন্য প্যারেন্টসও হই, তাহলে ইনফর্ম করা, একজন একজনকে ইনফর্ম করা বা টিচারকে ইনফর্ম করা, যে বাচ্চা, আমার বাচ্চাকে এরকম হচ্ছে, তাহলে কি হচ্ছে। সো আমাদের আসলে ব্যাপারটা হচ্ছে কি, মেন্টাল হেলথ একটা চেইনের মতো, একটা সার্কেলের মতো। এখানে প্যারেন্টস আছে, টিচার আছে, সাইকোলজি, স্কুল সাইকোলজিস্টের একটা বিশাল রোল এখানে ওনারা প্লে করছেন। এবং আমি খুব প্রাউডলি বলতে চাই যে আমাদের বাংলাদেশে অনেক অনেক স্কুলে সাইকোলজিস্টরা আসছেন, এবং তারা কিন্তু খুব ভালো কাজ করছেন। এবং এই বিষয়গুলো কিন্তু দৃষ্টি দেওয়ার এখন খুব সময় এসছে, এবং ভবিষ্যতে আমরা আশা করি যে প্রত্যেকটা স্কুলে একজন স্কুল সাইকোলজিস্ট থাকবেন, এবং এই বিষয়গুলো জানানো এবং বোঝা। আর আমি নিজেকে যে জাজ করা, হয়তো বা আমি বুলির শিকার হয়েছে, আমার সাথে কোনো ব্যাপারই না, কিন্তু আমার সাথে কোনো ব্যাপার না হলে আমার বাসার যে বাচ্চাটা আছে তার সাথে ব্যাপার হবে না, এটাও কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো নিজের থেকে জাজ না করে ওর জায়গা থেকে জাজ করা, দেখা বিষয়টা। একদম। এবং এই জায়গায় আন্দালিবি একটু মেনশন করি, যেমন অনেক জায়গায় এখন স্কুল সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথ প্রফেশনালরা কাজ করতে পারছে, আবার আরেকটা বাস্তবতা আছে যে সেটা এখনো অনেক বেশি ঢাকা কেন্দ্রিক, এবং ঢাকার বাইরে আসলে এই যে এই সার্ভিসগুলো যে কতটা আছে সেই জায়গাটা একটু লিমিটেশন আছে আমাদের, বলবো যে এখনো অত রিসোর্স মেন্টাল হেলথ প্রফেশনাল, ট্রেইন প্রফেশনাল তৈরি হতে পারেনি। তো সেই জায়গাতে আসলে একটা প্রবলেম হয়ে যাওয়ার পরে ওকে হ্যান্ডেল করাতে সেই জায়গাটা এত স্ট্রাগল হয়। সো বেটার যদি আমরা আগে থেকে কিছু প্রিভেনশনের জায়গায় কাজ করতে পারি, যেটা আন্দালে বলছিল, ওকে তৈরি করা, ওকে কিউ দেয়া, ওকে সেই সাহসটা দেওয়া, সেই এনভায়রনমেন্টে রাখা যেন এসে বলতে পারে। সো একটা জায়গায় দেখি আন্দালি, সেই জায়গাটা দিয়ে একটু মঞ্জিয়ার কাছে যাবো, যে বুলিং যে শুধু স্কুলে হচ্ছে তা না, রাস্তাঘাটে হচ্ছে তা না, ফ্যামিলি সেটিং এও আমরা অনেক ক্রিটিসিজমের শিকার হই, যেখান থেকে মনটা অনেক বেশি দুর্বল হয়ে যায়। সো মঞ্জিয়া যদি একটু মেন্টাল হেলথ কাউন্সিলর হিসেবে যেহেতু কাজ করছো, অনেক ইস্যুস পাও এই রিলেটেড, হয়তো ফ্যামিলিতে কি ধরনের বুলিং বা টিচিং এর শিকার হচ্ছে, একটু যদি সেই জায়গা থেকে অ্যাড করো। সো থ্যাংক ইউ এই কোয়েশ্চেনটা রেজ করার জন্য, বিকজ আমরা মনে করি যে বুলিংটা মনে হয় আমরা বাইরেই হচ্ছে, এটা কিন্তু না।
বাসাতেও আমরা অনেক সময় প্যারেন্টসরা বা ভাই বোন যারা আছে অথবা কাজিন ফ্যামিলি মেম্বাররা নোয়িংলি আননোয়িংলি একটা বাচ্চাকে কিন্তু আমরা বুলি করে ফেলি। ফর এক্সাম্পল তার গায়ের রং নিয়ে, যেমন আমি যদি বলি যে ছোটবেলায় আমি শুনেছি যে আমি হচ্ছে শ্যামলা বা কালো, সো আমাকে হয়তো কেউ বিয়ে করবে না, বা হচ্ছে যে আমি হয়তো আমাকে অনেক যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। হয়তো তারা ফান করে কথাগুলো বলতো, কিন্তু কথাগুলো কিন্তু অ্যাজ আ চাইল্ড আমার ভিতরে অনেক গেঁথে যেত, আমার আত্মবিশ্বাসকে অনেক কমিয়ে দিত। সো এখনো সেই ধরনের ইনফরমেশন গুলো আমি দেখি যে এই ধরনের বুলিং গুলো হচ্ছে, যে হাইট ওয়েট, খুব লম্বা হলে সেটা নিয়েও বুলিং এর শিকার হচ্ছে, খুব শর্ট হলেও বুলিং হচ্ছে, ওয়েটের জন্য হচ্ছে, একাডেমিক জায়গাটা, হ্যাঁ কেউ যখন ভালো খুব খারাপ করছে, যেটা আন্দালিব আপু বললেন যে কম্পারিজনের জায়গাটা, কম্পেয়ার করছে, তুমি এত খারাপ করো, তোমার কাজিন এত খুব ভালো করে, তোমার বড় ভাইয়ের মতো হও বা ছোট বোনের মতো হওয়ার চেষ্টা করো। সো এই ধরনের কিছু কথা আমরা বলি, বা তুমি তো অপদার্থ, তোমাকে দ্বারা কিছু হয় না, তুমি চুপ থাকো তো, তুমি 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 ঘরের লক্ষ্মী না। এই ধরনের অনেক ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি। সো এটা যে পার্সনটার জন্য বুলিং হচ্ছে, বা আমরা সবাই মিলে ফান করি পার্সনটার কোনো একটা বিহেভিয়ার নিয়ে। কোনো একটা ছেলে যদি একটু নাচ শিখতে চায়, সেটা নিয়েও কিন্তু আমরা বুলিং করি, যে তুমি মেয়েদের মতো করে নাচ শিখতে চাও কেন, অথবা কোন একটা ছেলে কেঁদে দিল, হ্যাঁ কেঁদে দিলে আমরা বলি যে আল্লাহ দেখো কাঁদছে, হয়তো বাবা মাই হাসতে হাসতে বলে দেখো দেখো ও ছেলে হয়ে কাঁদছে। সো এই ধরনের অনেক ধরনের ইস্যু আমরা না বুঝে বা না বুঝে কিন্তু একটা সন্তানকে হার্ট করে, এবং এইটাতে ও বুলিড হয় এবং ওর ভিতরে একটা খুব মানে নিজেকে নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়, ওর কনফিডেন্স লেভেল লো হয়ে যায়, ও নিজেকে খুব ছোট ভাবতে থাকে, এবং যেটা একটু আগেও এসেছে যে 5 থেকে 7 বছর বয়সের ভিতরে কিন্তু একটা সন্তানের বেসিক পার্সোনালিটি ডেভেলপ হয়। সো এই সময়টাতে ও যে মেসেজ গুলো পায় নিজের সম্পর্কে, এটা অ্যাডোলেসেন্স পিরিয়ডও হতে পারে, এই মেসেজগুলো কিন্তু বড় হওয়ার পরেও ক্যারি করে। সো যখন এইরকম বুলিং এর শিকার হয়, আমি যখন কাউন্সিলিং সেটিং এ দেখি যে হয়তো স্কুল কলেজে কোনো একটা ফ্রেন্ড বা বাবা মা হয়তো ছোটবেলায় কিছু একটা বলেছে, স্টিল ওই কষ্টটা বেয়ার করছে তার ভিতরে, কোনোটা হয়তো অ্যাঙ্গার হিসেবে আউটবার্স্ট হচ্ছে, ওই রিলেটেড কোনো ইভেন্ট ঘটলেই ওর সেই ইভেন্টটা মনে পড়ে যাচ্ছে, এবং ও হয়তো খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে অথবা খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে, এবং এটা ডেফিনেটলি একাডেমিক পারফরমেন্সকে হ্যাম্পার করছে, ওর সোশ্যাল লাইফকে হ্যাম্পার করছে, সর্বোপরি ও ওর সেলফটাকে নিয়ে কমফোর্টেবল ফিল করছে না। জাস্ট ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই দুজনের সাথে, যে আমরা অনেক সময় দেখা যায় যে বাসায় বাচ্চাটা যখন তার আবেগটা প্রকাশ করছে কোনো কষ্টের পরে, হয়তো প্যারেন্টসই কোনো বকা দিয়েছে, বকা দেওয়ার পরে বাচ্চাটা হয়তো কেঁদে দিল, এবং তারপরে হয়তো ওকে জোর করে বলা হচ্ছে কাঁদবা না, তুমি অন্যায় করছো কাঁদবা না। সো এই যে বকাটা দেয়া হলো, একটু জোরে কথা বলো হলো, ওর যে কষ্টের অনুভূতিটার যে এক্সপ্রেশনটা সেটা বাধা পাচ্ছে, তার মানে আমার অনুভূতি প্রকাশ করাটা ঠিক না। সো একই জিনিস যখন ও বাইরে কোথাও স্ট্রাগল করে আসে, ও কিন্তু জানে যে অনুভূতি প্রকাশ করা যাবে না, এটা একসেপ্টেড না। সো সেইটা মাথায় কাজ করতে থাকে। সো অনেক সময় দেখা যায় স্কুল বা কলেজ কোথাও বাইরে এরকম বুলিং এর শিকার হলে ও কিন্তু বলতে পারে না, সে একা একা ওইটা ক্যারি করে, সেই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। এবং আন্দালিব একটা কথা বলছিল না যে মারপিট করে এসে যখন সেটা বলছে সে, তো অনেক সময় এটাও কিন্তু বলে যে তোমাকেই কেন মারে, বা ওর আঘাতটাকে অ্যাড্রেস না করে ওকে ব্লেম দেয়া হচ্ছে, কেন তুমি মার খেয়ে এসেছো। সো এইগুলো হলে তখন কিন্তু আস্তে আস্তে শাটডাউন করে ফেলি আমরা আমাদের অনুভূতি গুলো কাছের মানুষদের কাছে বলা থেকে শাটডাউন করে ফেললে, এবং এই যে বড় হচ্ছে অ্যাডোলেসেন্ট টাইমে যে নানা ধরনের ক্রাইসিস হচ্ছে, নানা কোয়েশ্চেন আসছে মনের মধ্যে, যে আমার শরীরে কেন এত পরিবর্তন হচ্ছে, অপোজিট জেন্ডারে এত কেন পরিবর্তন হচ্ছে, এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু তখন আর অ্যাডাল্টের কাছে যায় না, তখন ওই ইন্টারনেটে খুঁজছে, কিছু বন্ধুর কাছে জিজ্ঞেস করছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডশিপটা যখন একটু গ্যাপ হয়ে যাচ্ছে। আবার আসবো আলোচনায় একটু কয়েকটা মন্তব্য নিয়ে নেই। মুরাদ আনসারি আন্দালিব এবং মুঞ্জিয়ার উদ্দেশ্যে বলছে, থ্যাংকস এ লট আন্দালিব আপু, মুঞ্জিয়া আপু, ফর গিভিং আস ইউর ভ্যালুয়েবল টাইম এন্ড সাচ অ্যান ইনফরমেটিভ সেশন। এবং সাব্বির আছেন সাথে। মুরাদ কে থ্যাংক ইউ বলবো যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য, এন্ড অলসো থ্যাঙ্কস টু কাস্টমার।
থ্যাংক ইউ। সো আরেকটা ইরফানা আপু আছেন, ইরফানা সামিয়া, আমাদের সবার পরিচিত বড় আপু। আপু বলছেন যে ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন and conveyed the topic. I am proud of you all. Thank you আপু, and you are also a very lovable person of us. Thank you for being with us. শামসুল আরেকটা বিষয় একটু আমাদেরকে প্রশ্ন রেখেছেন যে মাতৃত্বকালীন সময়ে সমস্যা, ফিস্টুলা বা অন্য কোনো কারণে এমন যদি হয় যে মায়েদের কোনো বড় ধরনের বিপদের ভেতর দিয়ে যায়, এটাও তো তাদের আসলে ব্যক্তি জীবনে অনেক প্রভাব ফেলে। সো আসলে এই বিষয় শুধু না, মা হিসেবে নানা ধরনের, যেটা নিয়ে আতালিব একটু শুরু করেছিল, যে মায়ের যে স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, একজন মা হওয়ার পরে বা মা প্রেগনেন্সি টাইম থেকেই নানাভাবে কিন্তু হচ্ছে সেই জায়গাগুলো। সো সেই জায়গাটায় আসলে পরিবার এবং কাছের মানুষদের রোলটা কি হতে পারে যখন মা মাতৃত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন স্ট্রাগল করছে, সেই জায়গায় পরিবার এবং কাছের মানুষদের রোলটা কি হতে পারে? মুঞ্জিয়া। সো যেটা অবভিয়াসলি বলা হয় যে এই সময়টাতে তো একটা হচ্ছে যে আমাদেরকে এডুকেটেড হতে হবে এই প্রেগনেন্সি ইস্যুটা নিয়ে, হ্যাঁ, বা এই সময়টা যে কি কি চেঞ্জেস হয় বা এবং প্রেগনেন্সির পরবর্তী সময়টাতেও কি কি ধরনের চেঞ্জেস হয় এটা সম্পর্কে আমাদেরকে একটু নলেজ রাখতে হবে, সো দ্যাট আমরা বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারি ওই পার্সনটাকে। পাশাপাশি যেটা একটু আগেও শেয়ার করলাম যে অ্যাক্টিভ লিসেনিং, আমরা অনেক বেশি হিয়ারিংটা করি। ফর এক্সাম্পল কেউ কিছু বলতে আসলো, মা হয়তো কিছু শেয়ার করতে আসলো পার্টনারের সাথে, তখন আমরা শুধু তার কথাগুলো অর্ধেক শুনে আমরা হয়তো অ্যাডভাইস দিতে বসে যাই। তো সেই জায়গাটা না করে তার কথাগুলো, তার ইমোশন গুলোকে রেসপেক্টফুলি শোনা, এবং কিছু ওয়ার্ড আছে, কিছু স্টেটমেন্ট আছে যেটার মাধ্যমে আমি আমার এমপ্যাথিটা, সহকর্মীর জায়গাটা হয়তো এক্সপ্রেস করতে পারি, যে আমি তার জায়গায় যদি নিজেকে কিছুটা সময়ের জন্য রাখি, যে হাউ পেইনফুল ইট ইজ। মানে অনেক সময় থাকে না যে একটা সন্তান যখন পৃথিবীতে আসছে, সো অবভিয়াসলি এটা একটা খুবই গুড নিউজ এবং ওয়েলকামিং একটা ইস্যু। পাশাপাশি মায়ের কিন্তু অনেক ধরনের স্ট্রেস যায়, বিকজ সেও নতুন মাদার, এবং বাবারও যায়। তো এই সময়টাতে তার কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, এবং সেই জায়গাটাতে যদি অ্যাজ আ পার্টনার আমরা অ্যাসিস্ট করি, এবং ফ্যামিলি মেম্বাররা, বিশেষ করে অনেক সময় আমি দেখেছি যে খুব সিনিয়র যারা আছেন বা অনেকেই, তুমি পারবে না, তুমি দাও, আমার কাছে দাও, আমরা তো তোমার হাজবেন্ডকে তো আমি বড় করেছি বা তোমাকে তো আমি বড় করেছি, দাও, আমি পারবো। তো এভাবে করে মাকে হয়তো অনেক সময় আমরা কিছুই করতে দেই না, বা তাকে হয়তো সে পারে না, সেই জায়গাগুলোর দিকে অনেক বেশি ফোকাস করি। তো হয় কি, সে এই সময়টাতে খুব কনফিউজড হয়ে যায় আসলে কি করবে। তো আমার কাছে মনে হয় যে এই সময়টাতে মাকে সাহস দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, পাশে থাকাটা, যেই সব জায়গায় মায়ের সাপোর্ট লাগতে পারে সেই জায়গাগুলোতে রেসপন্সিবিলিটি গুলো মাও যেন এক্সপ্রেস করেন, কোন জায়গাগুলোতে সে সাপোর্ট চাচ্ছেন তার পার্টনারের কাছ থেকে, তার সিনিয়র মেম্বারদের কাছ থেকে, অথবা ছোট তার সন্তান থাকলে তাদের কাছ থেকে একটু শেয়ার করে, এবং পাশাপাশি ফ্যামিলি মেম্বাররাও যদি তাকে সেই জায়গাগুলোতে একটু সাপোর্ট করে। আর তাসমা আপু, তুমি সবসময় একটা কথা বলেছিলে, আমার খুব ভালো লাগে, এটা আমি সবসময় মানে মাথায় গেঁথে আছে, আমি চাই শেয়ার করতে। আমি তোমাকে একবার বলছিলাম তোমার বেবি হওয়ার পরে যে রাতের বেলা তোমার বেবি তোমাকে অনেক জ্বালায় না, ঘুমায় না, তো তখন তুমি সুন্দর করে বলছিলে যে মঞ্জিয়া, ও হচ্ছে পৃথিবীতে নতুন এসেছে, সো ও ওর মতো করে অ্যাডজাস্ট করছে, হ্যাঁ, রাতের বেলা জাগছে বা দিনের বেলা ঘুমাচ্ছে, ও ওর মতো করে অ্যাডজাস্ট করছে, এটা তো ওকে জ্বালাচ্ছে না। সো এই কথাটা না আমার খুব ভালো লেগেছে। তো আমার কাছে মনে হয় যে মানে প্রেগনেন্সি পরবর্তী সময়ে অনেকেই বলেন মায়েরা বা বাবারা, উফ সারা রাত জ্বালায়, সারা রাত ঘুমায় না। তো আমার কাছে মনে হয় যে এইটা না বলে সেই বাচ্চাটাকেও যদি একটু বুঝি যে ওর মতো করে অ্যাডজাস্ট করছে ওয়ার্ল্ডটাতে, এবং সেই জায়গাটাতে মানে এক্স্যাক্টলি, এবং ওই যখন মনে হচ্ছে আমার বাচ্চা জ্বালাচ্ছে, তখনই নিজের ভিতরে মা হিসেবে কিন্তু আমার একটা অস্বস্তি বা বিরক্ত, বা মনে হচ্ছে ওর জন্য আমি রেস্ট নিতে পারছি না, ওই আবেগটা আসলে বাচ্চার মধ্যে পাস হয়ে যায়, যেটা বাচ্চা বুঝতে পারে এবং সেটা ওর ইম্প্যাক্ট ফেলে। থ্যাংক ইউ মঞ্জিয়া মেনশন করার জন্য। একটু আরেকটা প্রশ্ন। আচ্ছা, শিওর শিওর, যেটা অ্যাড করতে চাচ্ছিলাম কি, যে এই জন্য এখানে নিজের যত্নটা খুব জরুরি। আমরা আসলে ওই যে সার্কেলের মধ্যে ঢুকে যাই, তখন নিজের যত্নটা নিই না। তখন আমি যেটা রোল প্লে করি, যে আমি যদি নিজের যত্ন নিতে পারি, এটা ফিজিক্যালি হোক মেন্টালি হোক, তাহলে বাচ্চাও কিন্তু আস্তে আস্তে দেখে দেখে শিখবে।
এবং আমি যদি নিজের যত্ন নিই তাহলে আমি ভালো থাকবো, আমি ওকে একটা ভালো পরিবেশ দিব। আমি নিজে যদি খুব ইরিটেটেড থাকি, সারাক্ষণ ঝগড়াঝাটি বা চিল্লাচিল্লি বা খুব স্ট্রেসের মধ্যে থাকি, আমার কিন্তু ভালো লাগবে না যে অন্যের সাথে ভালোভাবে কথা বলা। তো আগে নিজেকে দেখা। আরেকটা যেটা হচ্ছে যে আমার বাচ্চা, আমরা অনেক সময় এই যে একটু আমাদের সাথে একটু অ্যাড করতে যাচ্ছিলাম, আমরা বলছিলাম যে বিভিন্ন কাউকে আমরা বিভিন্ন ভাবে বলি, ক্রিটিসাইজ করি। এই জায়গাটাতে হচ্ছে যে যত্ন, নিজেকে কিন্তু যত্ন নেওয়া মানে আমি আমার নিজেকে গ্রুম করা। কেউ হতেই পারি আমরা যে ভালোভাবে হয়তো কথা বলতে পারছি না, কিন্তু এইটা যেটা গ্রুমিং এর জায়গা থাকতে পারে, এই ইনফরমেশনটা কিন্তু অনেক সময় আমরা অনেককে দিই না। আমি হয়তো বা আমরা অনেক সময় বলি যে পার্লারে যাচ্ছে, আল্লাহ কত টাকা খরচ করছি, আসলে ব্যাপারটা কিন্তু তা না। কেউ যদি একটু নিজেকে সাজায় সুন্দর করে উপস্থাপন করতে চায়, এটা কিন্তু দোষের কিছু না। এবং আমি যদি এটাকে নর্মালি নিই, তাহলে কিন্তু আমার যে বাচ্চাটাও শিখলো যে না, নিজেকে এভাবে গ্রুম করা যায়। সো আমি যদি বলি যে আমি একটা ভালো স্কিন এর প্রোডাক্ট ইউজ করি, সো আমার বাচ্চাকে যদি আমি এইভাবে বলি যে তুমি এটা লাগাও, ওকে যদি এটা না বলি যে তুমি ঘেমে গেছো কি তুমি কালো হয়ে যাচ্ছে, এভাবে না বলে এই প্রোডাক্ট লাগাও বা আমি ইউজ করছি, তোমার ভালো হবে, পজিটিভলি এনকারেজ করা প্রত্যেকটা ব্যক্তি তার স্বাস্থ্যের, তার শরীরের, তার চুলের, আমি বলবো প্রত্যেকের প্রত্যেকটা বডি পার্টসের, কারণ এই বডিটা তো আমাদের যত্ন নেওয়াটা উচিত। এবং সাথে সাথে আমি খুব মেন্টালি নিজেকে গ্রুম করব, আমার আশেপাশের মানুষগুলোও কিন্তু গ্রুমিংটা শিখবে, এবং গ্রুমিংটা জরুরি। এই জায়গাটাতে আমি আসলে এই লাইভের মাধ্যমে সবাইকে একটু বলতে চাই যে সবাই আমরা আসেন, নিজের যত্ন করি, নিজেকে সময় দিই। থ্যাংক ইউ আন্দালিবা, একটা ইম্পর্টেন্ট বিষয় আনার জন্য। কারণ আমাদের দেশে মায়েদের দেখা যায় নিজের যত্নের ব্যাপারটা তারা খুবই ইগনোরেন্সের মধ্যে ফেলে দেয়, যে বাচ্চারা ভালোটা খাবে। সো আমার যেমন হচ্ছে হয়তো পর্যাপ্ত আছে, তারপরও ওই এক বেলাটা আরেক বেলা রেখে দিচ্ছে, ওর এটা পছন্দ। তো এই যে শারীরিক স্বাস্থ্যেরও যত্নটা নেই না, একটু রেস্ট নেওয়া, সিম্পল জায়গাগুলো করি না, যে জায়গাটার কারণে দেখা যায় যে আমাদের মায়েরা কিন্তু একটু বয়স হয়ে গেলে অনেক অসুস্থ হয়ে যান, তখন নানা ধরনের ডিজিজ দেখা যায়, ব্যথা, নানা ধরনের উপসর্গ দেখা যায়। তো সেই জন্য আমাদের সবারই আসলে সেলফ কেয়ারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। একদম যেটা আমার কাছে মনে হয় আমরা জেনারেশন ওয়াইজ আমরা এটা হয়তো লার্ন করে এসেছি। মায়েদেরকেও দেখেছি যে ছোটবেলা থেকেই যে সে ছোট পিসটা খাচ্ছে, হাজবেন্ড এবং সন্তান বা ফ্যামিলিতে যারা আছে সবার জন্য খাবারটা রাখছে। তো আমার কাছে মনে হয় ওটা দেখে মাঝে মধ্যে আমিও রান্না করতে করতে মনে হয় আচ্ছা আমার জন্য তো আমি কিছু করলাম না, আমি সব আমার ফ্যামিলি মেম্বারদের হ্যাপিনেস এর কথা ভাবলাম। আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটু থ্যাংক ইউ আন্দালি বাপু রেজ করার জন্য, যে আমাদেরও নিজেদেরকে একটু ট্রিট করা দরকার। এবং তাসমাপু যেটা বললেন যে শারীরিক স্বাস্থ্যটা কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা বুঝতে পারি ওমেনরা যে কতটা এফেক্টেড। সো নারিশমেন্টটাও ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। একদম একদম। সো একটা প্রশ্ন এসেছে শফিকুল, এক লাইনে প্রশ্ন, কিন্তু উত্তরটা কি হবে আমি জানি না। মায়ের সাথে ঝগড়া হলে আমরা কি করবে সেটা সলভ করব, মায়ের সাথে যদি কোনো কনফ্লিক্ট হয় কিন্তু না, আমাদের অনেক মনোমালিন্য মায়ের সাথেও হয়েই থাকে। সো কিভাবে হেল্প করবো এই জায়গাটায়? তুমি বলো, আমরা তো অনেকবার বললাম। সো না, আমরা সবাই মিলে আলোচনা করছি। সো একটা জায়গায় হচ্ছে যে আপনি খুব সুন্দর করে প্রশ্নটা তুলেছেন, যে মায়ের সাথে ঝগড়া হলে দ্যাট মিনস কোথাও একটা চাহিদা হচ্ছে যে এইটাকে এভাবে রাখতে চাই না, এটাকে একটা কিছু এগিয়ে এটা সলভ করতে চাচ্ছি বা একটা হেলদি পজিশনে আনতে চাচ্ছি। ওই ফিলিংটাকে একটু প্রথমে অ্যাড্রেস করা, যে আপনার মধ্যে সেই ইচ্ছেটা হয়েছে, এবং মাকেও সেই কথাটা বলা যেতে পারে যে মা এরকম তোমার সাথে এটা হয়েছে, সো আমি ভালো লাগছে না বা আমি ভালো ফিল করছি না, আমার এরকম লাগছে, এক্স্যাক্টলি যেটা হয়, যে আমার কষ্ট হচ্ছে বা আমার খারাপ লাগছে, গিল্ট ফিলিং যেটাই হোক না কেন সেটাই প্রকাশ করা। এবং তারপরে আসলে বিষয়বস্তুর উপর কি নিয়ে ঝগড়াটা হলো, তো সেটা বলার জন্য একটা উপযুক্ত সময় নির্বাচন করাটাও খুব জরুরি। যে মা আসলে ওই সময় কোন মেজাজে আছেন, কোন মনের অবস্থাটা তার কেমন, সে যখন একটু শান্ত আছেন বা একটু কাম আছেন, সেই সময় তার সাথে এই ডিসকাশনটা যাওয়া যেতে পারে, একটা ওপেন ডিসকাশনে যাওয়া যেতে পারে। এবং কনফ্লিক্টের বিষয়বস্তুটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় হয় যে কারো কারো ক্ষেত্রে ব্যক্তিত্বের ধরন অনুযায়ী খুব তাগিদ কাজ করে, যে একটু কনফ্লিক্ট হলো এখনই ঠিক করে ফেলতে হবে, এখন ঠিক করে ফেলতে হবে। আবার আরেকটা ধরনে বলে যে আমরা লম্বা সময় ধরে অ্যাভয়েড করে যাই, যে যেটা হয়েছে আমি কিছু এটা নিয়ে কথা বলবো না, দূরে সরে থাকবো। তো কোনোটাই কিন্তু আমাদের হেলদি কোনো পজিশন দিচ্ছে না। তো এখানে একটু চিন্তা করা, যে একটু ব্রেক
অনেক সময় দরকার হয় যার যার মতো করে নিজের আবেগটাকে বোঝা এবং ধারণ করার জন্য, তারপরে সেটা নিয়ে একটা ওপেন ডিসকাশনে যাওয়া যেতে পারে। তোমরা যদি কিছু অ্যাড করার থাকে প্লিজ। এখানে খুব সুন্দর একটা কোশ্চেন। আমি বলি যে যদি আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বলি, আমার মনে হয় আমার মা বাবার সাথেই আমার সবচেয়ে বেশি কনফ্লিক্ট হয়। কারণ যেটা হয় যে খুব ভালোবাসার জায়গা থাকে, তো অনেক আবেগের জায়গা থাকে, অনেক অধিকার, অনেক দাবি থাকে মার কাছে বাবার কাছে। তো এই জিনিসগুলো দাবির থেকে ভালোবাসার থেকে অনেক সময় অনেক কিছু বলে ফেলি বা আমাদের মধ্যে হয়ে যায় কনফ্লিক্টটা। তো এইটা জায়গাটা আগে ঠিক করা যে আমার সাথে আমার মা বাবার যাই হোক না কেন, এন্ড অফ দ্য ডে এই দুটা মানুষই হচ্ছে, বা আমার মা বাবা প্যারেন্টস লেভেলের রোলে যারা থাকবেন, এই দুইটা বা তিনটা যে মানুষ আছে এরা আমার সবচেয়ে কাছের মানুষ। এই জায়গাটাতে আসলে ট্রাস্টটা থাকা, এবং যখন আমার এই জায়গাটাতে ট্রাস্টটা থাকবে, আমি কিন্তু তাকে আই লাভ ইউ বলতেও আমার বাঁধবে না, আই এম সরি বলতেও বাঁধবে না। তো তার সাথে যে অ্যাটাচমেন্টটা, তো ঝগড়া হয়ে যাওয়াই কিন্তু সবকিছু শেষ না। এটা তো রিলেশনশিপটা অনেক দিনের, অনেক মানে আমি পৃথিবীতে আসার আগে থেকে তাদের সাথে আমার রিলেশনশিপ, যেটা মঞ্জিয়া প্রথমেই বললো যে জিরো, মানে যখন কিনা একটা মা কনসিভ করে তখন থেকে রিলেশনশিপটা শুরু হয়ে যায় সে মার সাথে বাবার সাথে। তো এই সম্পর্কটা একটা একটা আমার কাছে আমি যদি বলি এটা পুরোটাই হচ্ছে একটা পৃথিবী, পুরো পৃথিবীটাই এই আমার সামনে। তো এই বাবা মার ভালোবাসার জায়গাটা তাদের যেরকম আমার জন্য, আমারও তাদের জন্য। তো আপনিও আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন, তার জন্যই কিন্তু আজকের এই কনসার্নটা আপনার মধ্যে গ্রো করেছে এবং আপনি আজকে প্রশ্নটা করেছেন। তো ভালোবাসার জায়গাটাকে আবার একটু ফিরে দেখা যে আর কতটুকু আর কি করা যেতে পারে। তো একেবারে ঝগড়া হলে বা কোনো কথা কাটাকাটি হলে মা বাবার সাথে যে সেখানেই সবকিছু শেষ তা না। এই জায়গাটা ডোরটা আমি সন্তান হিসেবে যেরকম মনে ওপেন রাখবো, এবং এই প্যারেন্টস হিসেবেও আশা করব প্রত্যেকের কাছে যে সন্তানের জন্য দরজা যেন কখনো বন্ধ না হয়ে যায়। সেটা সন্তান চাই, মানে যতটুকুই আমার হয়তো বা আশা বা আমার মতের সাথে আমার সন্তানের মিল নাও হতে পারে, আমার ভ্যালুজ এর সাথে আমার সন্তানের ভ্যালুজ মিল না হতে পারে, বাট সন্তান আর মা বাবা মানে এই যে প্যারেন্টস এবং চাইল্ড, এই যে একটা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু চিরজীবনের জন্য। তো অনেক সময় দেখা যায় আমরা ইগো বা এরকম কিছু কারণে হয়তো এই দূরে সরে যাওয়ার বিষয়টা অনেক সময় চলে আসে। সো আমি সরি বলবো না, বা আমি হার মানবো না, আমি আগে অ্যাপ্রোচ করবো না, এই ধরনের কিছু মনোভাব আসলে দেখা যায় দুজনে খুব ফিল করছে কিন্তু ওই জেলটা আর করছে না। তো সেই জায়গাটা অনেক সময় অনেক রিলেশনশিপে, অনেক প্যারেন্টসের রিলেশনশিপেও আমরা দেখতে পাই। মুঞ্জিয়া কিছু বলতে চাইছি। একদম শর্ট করে বলবো যে ঝগড়া জিনিসটা যে ফাইটিং জিনিসটা যে সবসময় আনহেলদি তাও না। হ্যাঁ, বাবা মার সাথে কিন্তু আমাদের হয়, এবং ঝগড়াটা কিন্তু যেটা হয় যে আমরা যখন ফাইট করছি আমাদের অনেক ভিতরের না বলা কথাগুলো অনেক সময় বলে দিই। সো হয়তো একটা পার্সন আমাকে বুঝতে পারছিল না, সেই জায়গাটাতে অনেক সময় ফাইট করলে বা কনফ্লিক্ট হলে আমরা প্রবলেম সলিউশনে যে রিজলিউশনের দিকে আসলে যাই। সো সেই জায়গাটাতে আপনার হয়তো গিল্ট হতে পারে, রিগ্রেট ফিলিং হতে পারে যে কেন এইভাবে বললাম। তো আমার কাছে মনে হয় সেই জায়গাটাতে একটু নিজেকে পারমিশন দেয়া মিস্টেক করার, বিকজ আমরা হিউম্যান বিইংরা মিস্টেক করে ফেলি, এবং আমারও অনেক সময় মার সাথে ঝগড়া হলে অনেক গিল্ট কাজ করে। সো আমার কাছে মনে হয় সেই জায়গাটাতে একটু নিজেকে পারমিশন দেয়া মিস্টেক করা, এবং মিস্টেকটা থেকে আপনি কি শিখলেন সেই জায়গাটা নিয়ে আপনি সামনে হয়তো অ্যাওয়ার হতে পারেন যে আমি এইভাবে রাগ হলে আলটিমেটলি আমারই কষ্ট হয়। এবং পাশাপাশি মার সাথে হয়তো শেয়ারিং এর জায়গাটাতে আপনি মুখে অনেক সময় বলতে কমফোর্টেবল ফিল নাই করতে পারেন, দ্যাট কেস আপনি চাইলে কিন্তু চিঠিতে লিখে বা এনিওয়ে মানে লিখেও কিন্তু আপনি আপনার ফিলিং গুলো এক্সপ্রেস করতে পারেন। তবে অবশ্যই একটু মানে টাইম নিয়ে নিজেও একটু রিল্যাক্সড হন, এবং যেটা হয় যখন আমরা কাম থাকি তখন অনেক বেশি লজিক্যালি আমরা কথা বলতে পারি। এবং আসলে যে কোনো সিচুয়েশনে, সেটা ঝগড়া হোক বা কোনো একটা অনুভূতি, যখন আমার ঠিক কমফোর্টেবল লাগছে না, আমরা একটু নিজের সাথে নিজে 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 এক্সপ্লোর করতে পারি, একটু খুঁটিয়ে দেখতে পারি যে আমার যে খারাপ লাগাটা হচ্ছে, এই হয়তো মনে হচ্ছে খুব কষ্ট, আমার দুঃখ লাগছে অনেক, তো দুঃখের পাশাপাশি আর কিছু হচ্ছে কিনা, আমার কি কোথাও রাগ জমে আছে কিনা, কোথাও কি আমার ভয় কাজ করছে কিনা, সেই জায়গাগুলো একটু খুঁজে দেখা যেতে পারে। সাথে সাথে কি চিন্তা কাজ করছে, আমি আসলে কি ভাবছি, আমি কি ভবিষ্যৎটা নিয়ে খুব চিন্তিত, নাকি আমার অতীতের কোনো জায়গা নিয়ে আমার মনের মধ্যে অনেক বেদনা কাজ করছে। তো আমার চিন্তা, আমার অনুভূতিগুলো যদি আমরা নিজেরা ভালো বুঝতে পারি, তখন কিন্তু আমাদের ওই আচরণটা করা, নিজের বিভিন্ন বিষয়ে অন্যের সাথে আচরণ করাটা অনেক সহজ হয়ে যায়।
তো সেই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। আমি একটু ফোকাস করবো আরেকটা প্রশ্নের দিকে। বেশ কয়েকটা প্রশ্ন আসছে, আমি গেস্টদের উদ্দেশ্যে বলছি, মানে 10টা পর্যন্ত করার কথা ছিল। কয়েকটা প্রশ্ন আছে, আমরা একটু অ্যাড্রেস করে চটপট তারপরে যদি শেষ করি, একটু টাইমটা এক্সটেন্ড করছি। ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, সো তামাদ বিনতে মিজান আছেন আমাদের সাথে, বলছেন যে ভেরি ইনফরমেটিভ এন্ড লাইভলি ডিসকাশন। Can you say something about the connection between parenting and husband-wife relationship? Okay, Andali. মঞ্জিয়া বলবে? মঞ্জিয়া বলো। না না, আমি মঞ্জিয়া বলো। কোশ্চেনটা বুঝিনি তাই বলছিলাম। না, আচ্ছা আপু আচ্ছা, বলো। প্যারেন্টিং এবং হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে কোনো কানেকশন আছে কিনা, থাকলে সেটা কি, সেই বিষয়টা জানতে চাচ্ছি। সো হ্যাঁ, আন্দালে পাবো বলো। আসলে আন্দালি। জিনিসগুলো আপেক্ষিক। এই কারণেই যে আমরা যদি মনে করি যে শুধু বাবা মা থাকলেই ভালো, মানে বাবা মা সম্পর্ক, দুটো বাবা মা থাকলেই আমার ভালো প্যারেন্টিং হয়ে যাবে, এটা আসলে আমার কাছে মনে হয় যে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, আমি যে ক্লায়েন্টস বা যে ইস্যুগুলো ডিল করি, এটা তা না। কারণ জিনিসটা হচ্ছে গিয়ে আমি আসলে ব্যক্তিগতভাবে আমার আচরণটা কি, আমার পার্সোনালিটিটা কি, আমি কিভাবে ইস্যুগুলো হ্যান্ডেল করছি, আমার ফ্যামিলিকে কিভাবে হ্যান্ডেল করছি, আমি আমার রিলেশনশিপ গুলো কিভাবে হ্যান্ডেল করছি। এখানে বলতে চাই সিঙ্গেল প্যারেন্টও কিন্তু অনেক ভালো প্যারেন্টিং হতে পারে। একটা মা খুব সুন্দর বাচ্চাকে রেজ করতে পারে, একটা বাবাও কিন্তু একাই অনেক সুন্দর করে বাচ্চাকে রেজ করতে পারে। সো সিঙ্গেল প্যারেন্টও কিন্তু আছে, এবং আমরা দেখেছি সাকসেসফুলি ছেলেমেয়েরা খুব ভালো করছে সিঙ্গেল প্যারেন্টিং এও। তো হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ অবশ্যই ইম্পর্টেন্ট এবং ক্ষেত্র বিশেষে ইম্প্যাক্ট আছে। যেমন আমার যেটা আমি বলি, শুধু হাজবেন্ড ওয়াইফ কেন, আমি যদি অফিসের কারোর সাথে ঝগড়া করে আসি, সেটার ইম্প্যাক্ট যদি আমি আমার বাচ্চার সাথে হইচই করি, তাহলে সেটার কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট হয়। তেমনি হাজবেন্ড ওয়াইফ যদি ঝগড়া করে, হাজবেন্ড ঝগড়া করলেও সেটার ইম্প্যাক্টটা আমি যদি বাচ্চাকে ফোকাস করি, তাহলেও কিন্তু ব্যাড ইম্প্যাক্ট হয়। সেজন্য বলছি যে হ্যাঁ, রিলেশনশিপের অবশ্যই কানেকশন আছে, বাট এট দ্য সেম টাইম আমি বলবো যে শুধু মানে হাজবেন্ড ওয়াইফ থাকলে ভালো সম্পর্ক হলে আমি ভালো প্যারেন্টস হবো, এটারও কিন্তু কোনো রিসার্চ বা কোনো বেস নেই। সো প্যারেন্টস ইটসেলফ যে কেউ হতে পারে, আমি সিঙ্গেল প্যারেন্ট হতে পারি, আমি অ্যাডপ্টেড প্যারেন্ট হতে পারি। তো এটা হচ্ছে স্কিলস, এটা একটা স্কিলস, এটা ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। একটা জায়গায় শুধু একটু মেনশন করতে চাই যে অনেক সময় দেখা যায় যে কখনো ইভেন হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপে কোনো কনফ্লিক্ট থাকে, চারপাশের মানুষজন বলতে থাকে, ওনারা অনেক সময় নিজেও ভাবেন যে একটা বাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। সো এই মনোভাব নিয়েও কিন্তু অনেক সময় অনেকে জাম্প করে প্যারেন্টিং এর, মানে প্যারেন্ট রোলটার জায়গায়। সো এই জায়গাটা জাস্ট একদম ডিরেক্টলি বলবো যে আগে আসলে রিলেশনশিপটার যত্ন নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। নিজেরাদের মধ্যে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে যদি কোনো ইস্যুস থাকে, তারপরে একজন নতুন মানুষকে পৃথিবীতে নিয়ে আসি, সেই মানুষটা কিন্তু সলভ করার জন্য তাকে আমরা ব্যবহার করতে পারি না, আমাদের কোনো রাইট নেই সেটা করার। এই মানুষটা নতুন একজন মানুষ, তাকে যত্ন নেওয়াটাই আমাদের কর্তব্য। তাকে আমার প্রবলেম সলভার এর জন্য একটা সোর্স হিসেবে আমার ব্যবহার করার কোনো রাইট নাই। তো এই জায়গাটা যদি খেয়াল করি, অনেক সময় আমরা যারা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বাররা থাকি, কোনো কনফ্লিক্ট হলে তাদেরকেও এটা খুব বলতে শোনা যায় যে তাদের একটা বাচ্চা নিয়ে নিও, ঠিক হয়ে যাবে। সো অনেক ক্ষেত্রে দেখেছি যে হাজবেন্ড বা ওয়াইফ কেউ একজন হয়তো কোনো ইস্যুসে ভুগছেন, সেটা ড্রাগ এডিকশন হতে পারে, অন্য মেন্টাল হেলথ কনসার্ন হতে পারে, বিহেভিয়ার ইস্যু হতে পারে। তো তখন এই ডিরেকশন গুলো দেওয়া হয়, যেটা কোনোভাবেই কাম্য নয়। তো সেই জায়গাটাই ইম্পর্টেন্টলি বলার ছিল। এবং আসলে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপের সুস্থতা প্যারেন্টিং এর উপরে অনেক ক্ষেত্রে এভাবে ইম্প্যাক্ট ফেলে, যখন আমি ওই সম্পর্কটা কিন্তু বাচ্চার সামনে থেকে দেখছে যে আমার বাবা মা দুজনের প্রতি কেমন, তারা কি খুব শ্রদ্ধাপূর্ণ আচরণ করছে নাকি তাদের খুব কনফ্লিক্ট হচ্ছে, ওই কনফ্লিক্ট গুলোর ইম্প্যাক্ট বাচ্চার উপর পড়ে, ওই আঘাতটা তার ওর মনের মধ্যে লাগে। এবং যখন বাচ্চা দেখে যে আমার বাবা আমার মাকে খুব সুন্দর রেসপেক্ট করতে পারছে, বাচ্চা কিন্তু এটা শেখে অপোজিট ভাবে, একই রকম ভাবে। সো ওই জায়গাগুলো বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভূমিকা রাখে, সেটাই অ্যাড করার ছিল। একটু মঞ্জু বলবে, বলো। হ্যাঁ, আপু যেটা বলছিলেন, আন্দালিপ আপু, যে হাজবেন্ড মানে প্রথমেই বলছিলেন যে বাচ্চার কাছে কিন্তু আমি মিরর হিসেবে যাচ্ছি। সো আমি যখন বিয়ের পরে আমি আমার হাজবেন্ডের সাথে রিলেশনশিপে যাচ্ছি, সো এখানেও কিন্তু অ্যাটাচমেন্টের জায়গাটাতে আমি আমার চাইল্ডহুডে যে প্যারেন্টিংটা পেয়েছি, সেই প্যারেন্টিং এর ছাড়াটাই কিন্তু অনেক সময় আনকনসিয়াসলি বা কনসিয়াসলি নিয়ে আসি। ফর এক্সাম্পল, আমি হয়তো দেখে এসেছি আমার আম্মুকে আমার সাথে খুব রেগে কথা বলতে। সো আমি কিন্তু আমার রিলেশনশিপে দেখা যাবে, আমার সিগনিফিকেন্ট রিলেশনশিপ, এটা হাজবেন্ড হোক বা খুব কাছের রিলেশনশিপ গুলাতে, আমি কিন্তু ইমোশনটাকে এক্সপ্রেস করবো হচ্ছে রেগে।
হ্যাঁ, সো এবং ছোটবেলায় আমি যেভাবে ট্রিটেড হয়েছি, আমি কিন্তু সিগনিফিকেন্ট রিলেশনশিপ গুলাতে ঠিক সেভাবেই হয়তো যেটা বলে যে অ্যাটাচমেন্টের জায়গাটাতে আমি সেভাবেই অ্যাটাচড হচ্ছি। সো সন্তানের সাথে বাবা মার অ্যাটাচমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা বলা হয় যে এই অ্যাটাচমেন্ট স্টাইলটাই কিন্তু আমরা বড় হয়ে আমাদের সিগনিফিকেন্ট রিলেশনশিপ গুলোতে শো করি। এবং অবভিয়াসলি হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপটা যেমন হবে ঠিক সেটা দেখেই আসলে সন্তানরা, যেটা আপু বললো, যে শিখবে এবং এভাবে আসলে জেনারেশন ওয়াইজ আসলে প্যারেন্টিং এর জায়গাটা চলে আসছে। ওকে, থ্যাংক ইউ মজিয়া। একটু চটপট কিছু প্রশ্নের ছোট্ট করে যদি আমরা অ্যাড্রেস করে ফেলি। একজন নাবিল প্রশ্ন করেছেন যে সামনে এসএসসি পরীক্ষা, সো এক্ষেত্রে সন্তানের প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করতে ব্যর্থ হলে বাবা মার ভূমিকাটা কেমন হওয়া উচিত? মঞ্জিয়া, ছোট্ট করে যদি উত্তরটা দিয়ে দিই, রেজাল্টটার উপরে প্যারেন্টস এর বিহেভিয়ার। মানে রেজাল্টটা যদি খারাপ প্রত্যাশা অনুযায়ী না হয় প্যারেন্টসের, তাহলে কি করণীয়? কি করণীয় বাবা মা হিসেবে? প্যারেন্ট বাবা মা হিসেবে, হ্যাঁ। আচ্ছা, ওকে। সো অবভিয়াসলি মানে আমরা সবসময় সন্তানকে জাজ করি যে তুমি কতটুকু ভালো রেজাল্ট করলা, তাহলে হচ্ছে তুমি খুব লক্ষ্মী সন্তান আমার। এছাড়া আমরা অনেক বেশি মানে কন্ডিশনালি ভালোবাসাটা দেই। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সন্তানই ইউনিক, এবং প্রত্যেকের মানে একাডেমিক জায়গাটাতে ভালো করলো না ডাজন্ট মিন যে ও আসলে ওর ভিতরে কোনো গুণ নেই বা পটেনশিয়াল নেই, এরকমটা কিন্তু না। সো আমার কাছে মনে হয় যে ও যে রেজাল্টটা করলো, সেই রেজাল্টটা নিয়ে অবভিয়াসলি আপনার ফিলিং এর জায়গাটা এক্সপ্রেস করতে পারেন, তার আগে একটু রিফ্লেক্ট করা যে ও কি কারণে রেজাল্টটা প্রত্যাশা অনুযায়ী করতে পারেনি। ওকে কোনো ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিল, অনেক সময় থাকে যে সন্তানরা অনেক ফেজের মধ্যে দিয়ে যায় ইমোশনাল, যেটা হয়তো বাবা মার সাথে শেয়ার করে না। হ্যাঁ, তো হতে পারে এরকম কিছুর মধ্য দিয়ে কি সে যাচ্ছিল, নাকি সে মানে কারণটা খুঁজে বের করা। অ্যান্ড দেন যেটা হতে পারে যে ওর আসলে পটেনশিয়াল গুলো কোন জায়গায় আছে সেগুলো দেখা, এবং ও যতটুকু করেছে ততটুকুর জন্য ওর এফোর্টটাকে আমরা যদি অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ রেজাল্ট এটা হচ্ছে বাট তুমি এফোর্ট দিয়েছো, সো সেই জায়গাটাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং ফিউচারে ওর সাথে একটা ডিসকাশন হতে পারে যে ওর পজিটিভ জায়গাগুলো বলা, যেটাকে আমরা বলি স্যান্ডউইচ ক্রিটিসিজম, যে ফিডব্যাক দেয়া, যে ওর পজিটিভ জায়গাটা বললাম যে তুমি রেজাল্টের জন্য এটা এটা করেছো, দেন কোন কোন জায়গাগুলো ভবিষ্যতে তুমি ডিফারেন্টলি করতে পারো সো দ্যাট তোমার রেজাল্ট ভালো হতে পারে, এবং তুমি আমার কাছ থেকে কি কি অ্যাসিস্ট্যান্স চাও, কি কি করতে পারি আমি তোমার জন্য, বা কি কি আমি করেছি যেটা তোমাকে আসলে হেল্প করেনি। সো সেই জায়গাগুলো নিয়ে ডিসকাস করা, অ্যান্ড দেন ফাইনালি ওর ভালো জায়গাগুলো দিয়ে আমরা র্যাপ আপ করতে পারি, এবং দুজন মিলে ডিসকাস করতে পারি যে আসলে ডিফারেন্টলি কি করা যেতে পারে। সো থ্যাংক ইউ মজিয়া। একটা প্রশ্ন এসেছে যে আমরা মনে হয় এটা আলোচনা করে ফেলেছি, রাইসুল জানাচ্ছেন যে সন্তানের সামনে বাবা মা যদি অন্য কারোর সাথে রাগারাগি করে তো বাচ্চার উপরে কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা। সো রাইসুলের উদ্দেশ্যে বলছি যে আমরা আসলে যে আলোচনাটা শুরু থেকে করছিলাম যে বাচ্চারা কিন্তু আমাদের রোল মডেল, সো সরি প্যারেন্টস বাচ্চাদের কাছে রোল মডেল। সো যখন বাবা মার সামনে প্যারেন্টস কারোর সাথে রাগারাগি করছে, ফার্স্ট অফ অল ওইটাও নিয়ে নিচ্ছে যে এইরকম আচরণ করা যায়, এই ধরনের আচরণ করাটা ওকে, এরকম ভাবে একটা জায়গা নিয়ে দেয়, এবং অনেক সময় বাচ্চারা কিন্তু ভয় পেয়ে যায়। সো যখন দেখে বাবা মার ওই রূপটা, বাবা মা হয়তো বাচ্চার সাথে খুব সহনশীল এবং খুব আদরের একটা বিহেভিয়ারই করে, কিন্তু যখন ওরকম একটা রোল দেখছে তখন অনেক সময় বাচ্চারা ভয় পেয়ে যেতে পারে। এবং আমি গুরুত্ব দিব যে রোল মডেলিং এর কথা আমরা বারবার করে বলছিলাম, আপনি যদি একটু খেয়াল করে দেখেন সেই জায়গাটা দিয়েও আপনার এই প্রশ্নের উত্তরটা হয়তো আমরা আরেকটু অ্যাড্রেস করতে পারবো। আরেকটা প্রশ্ন চলে যায়, বেশ অনেকগুলো প্রশ্ন আছে, যে সন্তানকে বাইরের শিশুদের সাথে মিশতে দেওয়ার ক্ষেত্রে বাবা মা কতটুকু স্ট্রিক্ট হওয়া উচিত? সবার সাথে মিশতে দেওয়া উচিত, নাকি এক্ষেত্রে ফ্রিলি মিশতে দেওয়া উচিত, নাকি সন্তানের উপর নজরদারি রাখা উচিত? আন্দালি, ছোট্ট করে কিছু বলো। ছোট্ট করে যেটা হচ্ছে, যেটাই হোক না কেন বাবা মার কিন্তু একটা বাউন্ডারি সেট করে দেয়, এবং এই সেটটা করা হচ্ছে গিয়ে বাচ্চার সাথে খোলামেলা আলোচনা করে। কারণ আমরা আমাদের সব আপনার সন্তানকে যে ছেড়ে দিব যে যেখানে চলে যাচ্ছে বা কি করে যাচ্ছে সেটা তো সম্ভব হবে না। সো বাউন্ডারিটা সেট করা, এবং এমন ভাবে সেট করা কি কারণে আপনি এই বাউন্ডারিটা সেট করলেন তার উদ্দেশ্যটা বলা। তো ঠিক সেইভাবে আপনি কার কার সাথে আপনার সন্তান মিশছে এইটা আপনি সন্তানের সাথে আলোচনা করেই যে কে কে মিশছে, কাকে তোমার ভালো লাগছে, কি গুণ ভালো লাগছে, তো তার সাথে একটা জিজ্ঞেস করে আচ্ছা এইভাবে মিশছো, তাহলে ওর সাথে মিশে কি সমস্যা হচ্ছে জানা,
এবং আপনি কাকে কাকে প্রেফার করছেন, কি কারণে করছেন, সেটাও তাকে জানিয়ে দেওয়া। তাহলে সে আপনার কনসার্নটাকে জানানো, তাহলে যেটা হচ্ছে যে এন্ড অফ দ্য ডে ডিসিশনটা যেহেতু নিয়েও থাকে, এবং যদি কোনো কারণে ওর কোনো সমস্যা হয় তাহলে সে এটা রিলেট করবে যে আমার মা কিন্তু বাবা কিন্তু আমাকে এই কথাগুলো বলেছিল। সো বাচ্চার সাথে আলোচনার মাধ্যমে আপনার বাউন্ডারিটা সেট করা দরকার। সন্তানিম, আরেকটা প্রশ্ন যদি একটু অ্যাড্রেস করে ফেলো, যে যখন ভাই বোনদের মধ্যে ঝগড়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে প্যারেন্টস এর রোলটা আসলে কি হতে পারে? আচ্ছা, ভাই বোনদের মধ্যে ঝগড়া হচ্ছে, যেটা আমি বলেছিলাম যে কিছু কোর মানুষ থাকে, তো কোর মানুষের সাথে ইমোশনসটা অনেক বেশি আমরা স্পেন্ড করি, আমরা ভেন্ট করি। তো ভাই বোনদের সাথে যখন ঝগড়া হচ্ছে, অ্যাজ আ প্যারেন্টস সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ওরা এটাকে মানে দুজন দুজনের সাথে বা দুই তিনজন হোক, যে কয়জনই হোক না কেন, নিজেরা যদি একটা স্ট্র্যাটেজি গড়ে নিতে পারে যে তারা কিভাবে নিজেদের সাথে মিল করে ফেলবে কিংবা কিভাবে সম্পর্কটা করবে, সেই মুহূর্তে ওই জায়গাটা ওদেরকে স্ট্র্যাটেজি গড়তে দেওয়া আমি বোধ করি। কারণ সবকিছুর মধ্যে যদি আমরা ইন্টারফেয়ার করে ফেলি, যে ওরা ঝগড়া করছে আমরা গেলাম গিয়ে খুব সুন্দর বোঝাতে চেষ্টা করলাম, কারণ আমি এরকম দেখেছি যে কাজিনও হয়, যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি হয়, ঝগড়াঝাটি হয়, দেন আবার কিন্তু তারা নিজেরাই ঠিক করে ফেলে। ওরা খুব ভালো করেই কিন্তু এই ম্যানেজমেন্টটা জানে, কোপিং স্ট্র্যাটেজি থাকে কিন্তু সবার ভিতরে। সো আমি কোথায় ভেন্ট করব সেই জায়গাটা একটু বুঝে ভেন্ট করা, যে আমি কোথায় ইন্টারফেয়ার করব। এখন খুব সিভিয়ার হয়ে যাচ্ছে, তার মারামারি করে এখানে আঘাতের করে বিষয় আসছে, তখন আপনি করছেন। এখন ছোট লুডু খেলা নিয়ে হচ্ছে যে আমি অবজার্ভ, এখানে হচ্ছে অবজার্ভটা খুব ইম্পর্টেন্ট, যে অবজার্ভ করা যেন ও হার্ট না হয় কিংবা ইমোশন খুব যেন হার্ট না হয়, অবজার্ভ করে ইন্টারফেয়ার করা। আদারওয়াইজ ভাই সিবলিংস মানে ঝগড়াঝাটি, তারপরে রাইভালস, এগুলি কিন্তু একটা নিত্যদিনের একটা বিষয়, এবং ভাই বোনের ঝগড়া হবেই। এই জিনিসগুলোকে আসলে প্যানিক না হয়ে যাওয়া আর কি। সেটাই ঝগড়া হবে না, এটাই তো অস্বাভাবিক, তাই না? মানে বিভিন্ন ধরনের ইন্টারাকশন হবে, সেটাই খুব স্বাভাবিক। খুব সুন্দর করে আমদানি বলে যে অবজারভেশন গুলো খেয়াল রাখা। মঞ্জিয়া, পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে যদি একটু এডুকেট করো আমাদের, একটা প্রশ্ন এসেছে, পোস্টপার্টাম ডিপ্রেশনটা কি এবং কি করা দরকার? সো যেটা হয় যে পোস্টপার্টাম ডিপ্রেশন হচ্ছে যে একটা সন্তানের জন্মের পরবর্তী সময় মার ভিতরে একটা ডিপ্রেশনের ফেজ যায়। এটা সবার ক্ষেত্রে হয় তা না, কিন্তু মোস্টলি হয়। এবং এই সময়টাতে যেটা হয় যে মার ভিতরে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স অনেক সময় হয়, অনেক সময় কনফিডেন্স লেভেলটা লো থাকে, তার মনে হয় যে তার প্রায়োরিটি কমে যাচ্ছে, এবং এটা যে কনসিয়াসলি হয় তা না, আনকনসিয়াসলি এই ফিলিং গুলো হয়, এবং ফিলিং গুলো থেকে তার ভিতরে একটা ডিপ্রেশন কাজ করতে পারে। এই সময়টাতে খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি ফ্যামিলি সাপোর্টটা, বিশেষ করে পার্টনারের কাছ থেকে সাপোর্টটা, যে এই সময়টাতে সে যে কি ধরনের ফিলিং এর ভিতরে যাচ্ছে, অনেক সময় হয়তো সে বলছে, অনেক সময় বলছে না। সো একটু তার নন ভার্বাল কিউজ গুলো, তার চোখের চাহনি, তার বিহেভিয়ার, সেগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে সে ডিপ্রেশনে আছে। অর্থাৎ হয়তো খুব কান্নাকাটি করছে, অনেক বেশি লো মুডে থাকছে, আপসেট থাকছে। ফ্যামিলি মেম্বারদেরও খুব সাপোর্টটা প্রয়োজন, তাকে খুব প্রেজ করা তার বিংটার জন্য। বিং মানে হচ্ছে সে যেমন ঠিক সেভাবে তাকে একসেপ্ট করে, তাকে প্রেজ করা, তার গুণগুলোকে একসেপ্ট করা, এবং তাকে খুব ইম্পর্টেন্স ফিল করানো এই সময়টাতে। ইম্পর্টেন্ট ডিসিশন যেগুলো বেবি রিলেটেড হতে পারে বা ফ্যামিলি রিলেটেড, সেগুলোতে তাকে ইনভলভ করা। এছাড়া আমার কাছে মনে হয় কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় থাকে অনেক ইস্যু মায়েদের সাথে যখন ডিল করি আমরা, আমি দেখি যে তারা হয়তো ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম ফেস করছে, যেটা হয়তো সে তার হাজবেন্ডের সাথে অনেক সময় শেয়ার করতে কমফোর্টেবল থাকছে না। ইন দ্যাট কেস কাউন্সিলিংটা খুব হেল্প করে। কাউন্সিলিং এর মাধ্যমে সে কিছু স্কিলস শিখে, যেটা দিয়ে সে নিজেই হয়তো তার প্রবলেম গুলো রিজলভ করতে পারে, এবং তার যে কষ্টের অনুভূতি গুলো আছে সেগুলোর সাথে ডিল করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সাইকিয়াট্রিক মেডিসিনও লাগতে পারে, সেটা অবভিয়াসলি কাউন্সিলের সাথে কন্ট্যাক্ট করলে কাউন্সিলর এবং ক্লায়েন্ট দুজন মিলে হয়তো জায়গাটা নিয়ে বুঝতে পারেন যে কোন সময়টাতে আসলে সাইকিয়াট্রিক মেডিসিন লাগতে পারে। ইন দ্যাট কেস সাইকিয়াট্রিক হেল্পও নিতে হতে পারে। ওকে, থ্যাংক ইউ। সো আব্দুল্লাহর একটা প্রশ্ন একটু ফোকাস করব, যে অনেক সময় দেখা যায় যে ভাই বোনদের মধ্যে যে পড়াশোনায় ভালো, প্যারেন্টসরা তাকে বেশি ভ্যালু করছে, এবং যে খারাপ তাকে বিভিন্ন ভাবে কটাক্ষ করা হচ্ছে বা বলা হচ্ছে, সেই জায়গাটা আসলে কিভাবে ইম্প্যাক্ট করছে। এবং উনি মন্তব্য করছেন গ্রামের দিকে বেশি লক্ষণীয়, সেই ডাটা আসলে নাই আমাদের কাছে। তবে যেটাই হোক না কেন, এটা অনেক সময় দেখা যায়, হুইচ ইজ ট্রু। অ্যাট দ্য সেম টাইম এটা কখনোই কাম্য নয় যে আমরা
পড়াশোনার উপর ভিত্তি করে বাচ্চাদেরকে ক্যাটাগরি করব যে কাকে আমি বেশি পছন্দ করব, কারোর সাথে খুব হয়তো ভালো ব্যবহার করছি, কারোর সাথে হয়তো একটু আনহেলদি বিহেভিয়ার করে ফেলছি। সো এক কথা যদি বলি, এটা প্যারেন্টস এর রোল থেকে কোনোভাবে কাম্য নয়। এক্ষেত্রে দেখা যেতে পারে কোন বাচ্চার আমার পছন্দ কি, কোন বাচ্চার নিড কি, সেই নিড অনুযায়ী আমি হয়তো তার সাথে আচরণ করতে পারি, তাকে সুযোগ সুবিধা বলেও সেই জায়গাগুলো দিতে পারি, এবং এই জায়গাটাও না খুব রাগ ঢাক না করে খোলামেলা আলোচনা করা যেতে পারে। সো সব সন্তানদের নিয়েই সেটা আলোচনা করা যেতে পারে যে এই প্র্যাকটিক্যাল সিচুয়েশন গুলো আমি দেখতে পাচ্ছি তোমাদের ভাই বোনদের মধ্যে, এই জায়গাগুলো ওর এটার জায়গা হয়তো হেল্প দরকার, ও এটা স্ট্রেংথ। সো সব সব বাচ্চাদের স্ট্রেংথের জায়গাগুলো নিয়ে কথা বলে এবং কার কোন জায়গায় হেল্প লাগবে সেরকম একটা ডিসকাশন প্যারেন্টস এর জায়গা থেকেও হতে পারে। এবং যদি মনে হয় যে আব্দুল্লাহ যেহেতু প্রশ্নটা তুলেছেন, যদি মনে হয় যে আপনি মানে একজন অ্যাডাল্ট হয়ে গেছে বা একটু ইয়াং হয়ে গেছে যে নিজে ইনিশিয়েটিভ নিয়ে এটা কথা বলতে পারে, তখন কিন্তু প্যারেন্টস এর সাথে যদি কোথাও মনে হয় যে আমি কষ্ট পাচ্ছি, বাবা বা মায়ের এই আচরণটা আমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, সেটা নিয়েও কিন্তু অ্যাপ্রোচ করা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে প্যারেন্টস এর উদ্দেশ্যটা, ইন্টেনশনটা ভালো, কিন্তু তার আচরণটা হয়তো কষ্ট দিচ্ছে। তো যখন আমরা খোলামেলা আলোচনার একটা ইনিশিয়েশন নেই, তখন কিন্তু ওই গ্যাপ গুলো ফিল আপ হয়ে যায়। তো সেটা একটা উদ্যোগ হতে পারে। তবে ডিপেন্ড করছে আসলে সম্পর্কের ধরনটা কি রকম। যে সম্পর্কটা আগে থেকে ভঙ্গুর হয়ে থাকে তখন কিন্তু এই জায়গাটা ফোকাস করলে আবার কনফ্লিক্ট বাড়তে পারে, সেটাও খুব গুরুত্বপূর্ণ বোঝার জন্য। আমাদের সাথে আরো আছেন রাশেদ। আমি কিছু কোশ্চেনের ছোটখাটো আনসার দিয়ে দিচ্ছি কারণ আমাদের অনেকগুলো কোশ্চেন জমে গেছে। সেলিম জানাচ্ছেন যে আমার আম্মুকে কখনোই বুঝাতে পারি না আমি কম্পিউটারে কাজ করি, আম্মু মনে করে আমি অলওয়েজ গেম খেলি, এক্ষেত্রে আম্মুকে কিভাবে আমি বোঝাতে পারি যে আমি সময় নষ্ট করছি না? তো আন্দালিব। তো যেটা হচ্ছে যে আম্মুর সাথে আগে আম্মুকে নিয়ে বসে একটু কাজ করে দেখা যেতে পারে এখানে, যে আমি আসলে কি করছি। আম্মু তো আসলে, যেটা আম্মুরও দোষ দেওয়া যায় না, কারণ আম্মু তো দেখছে যে আপনি তো কম্পিউটারে বসে আছেন, তো উনি হয়তো চিন্তা করছে যে আপনার যদি এতক্ষণ কম্পিউটারে থাকেন, উনি হয়তো ওনার পারপাস কাজটা আপনার চোখের সমস্যা হতে পারে, আপনি হয়তো বা পড়ার সমস্যা হতে পারে, যে আপনি গেমস খেলছেন, কারণ আমরা খুব শুনছি যে এখন গেমস এর প্রতি অ্যাডিকশনটা অনেক বেড়ে গেছে ছেলে মেয়েদের। তো এই বিষয়টা নিয়ে বাবা মার অনেক কনসার্ন। তো শুনে ভালো লাগছে যে আপনি কম্পিউটারে অনেক কাজ করছেন, এটা অত্যন্ত শুনে ভালো লাগছে যে আপনি কাজ করছেন। তো আপনার কাজের জায়গাটা একটু খোলামেলা করে যদি আপনার মায়ের সাথে শেয়ার করা যায় এবং দেখানো যায় যে আসো আমি কি কাজ করছি, এবং বলা যায়, তাহলে যেটা হয় যে ট্রাস্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ট্রাস্টটা যেমন আপনার মাকেও আপনাকে করতে হবে, তেমনি আপনারও কিছু কর্মকাণ্ডের কারণে কি এমন কিছু কর্মকাণ্ড করতে হবে যাতে আমার মা আমাকে ট্রাস্ট করে। তো এইটা কিন্তু শুধুমাত্র আমার প্যারেন্টস এর রোল না, আমার ছেলে মেয়েদেরও কিন্তু দায়িত্ব আছে প্যারেন্টিং এর কন্ট্রিবিউশনে। আমি মনে করলাম শুধু আমার বাবা মাই আমাকে বুঝবে, আমার বাবা মাই সব সমস্যার সমাধান করবে, আর আমার হচ্ছে যে আমাকে কেউ বুঝে না, এই জায়গাটা থেকে আমাদের এই জন্য প্যারেন্টিং এর ওয়ার্কশপ গুলো আসলে দরকার ইয়াং জেনারেশনের জন্য, যে আমাদেরও বোঝা দরকার যে তাদের এক্সপেকটেশনটা কোথা থেকে আসছে, এবং আমি আমি এমন কেউ অ্যাটিটিউড করছি কিনা যাতে কিনা তাদের মধ্যে সন্দেহ বা ট্রাস্টের উদ্বেগ দেখা দিচ্ছে। তো এই জায়গাটাতে আমার কিন্তু আমি মনে করি আমার মায়ের চেয়ে আমার রোল অনেক বেশি হবে আমার নিজেকে প্রকাশ করা, তুলে ধরার জন্য। একদম একদম। সো এবং আসলে জেনারেশন গ্যাপের কারণে বা টেকনোলজি ইউজের কারণে আমাদের একটা তথ্যেরও গ্যাপ থাকে। সো আসলে কম্পিউটার বলি, ফোন বলি, এটা ইউজ কি সে সময় সেই জায়গা নিয়েও অনেক ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। সো এই তথ্যগুলো সামনে তুলে ধরলে হয়তো প্যারেন্টস কেও আরো এডুকেটও করা যাবে, হেল্প করা যাবে তাদেরকে আর একটু বুঝতে। জাস্ট অপোজিট একটা কোশ্চেন আছে, মঞ্জিয়া যদি আনসার করো যে প্যারেন্টসরা এখন ইয়াং প্যারেন্টস যারা ছোট ছোট বাচ্চা আছে তারা নিজেরাই তো অনেক ফোন ব্যবহার করছে বাচ্চাকে পাশে রেখে বা বাচ্চার নিডটাকে না দেখে। তো তাদের জন্য যদি কিছু বলো মঞ্জি, এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলছে যখন প্যারেন্টস আসলে অনেক বেশি টেকনোলজি ইউজ করছে? একটা তো যেটা হয় যে যখন প্যারেন্টস অনেক বেশি টেকনোলজিতে ফোকাসড হচ্ছে, বাচ্চারাও শিখছে। যেটা আমরা বললাম যে বাচ্চারা কিন্তু সেটাই শিখে যেটা আমরা করি, নট যে যেটা আমরা বলি। আমরা যদি বলি যে তুমি টেকনোলজি বেশি ইউজ করো না, ইন্টারনেটে বেশি থেকো না, কিন্তু আমরা যখন থাকছি ওরা দেখে অনেক শিখছে। এক, দ্বিতীয়ত বাবা মা যখন অনেক বেশি ইনভলভ হচ্ছে, বাচ্চাটা হয়তো কোনো একটা কিছু ভালো কিছু করলো, সে একটা পেইন্টিং করলো বা খুব সুন্দর একটা হয়তো কবিতা সে বলতে লিখেছে বা কিছু একটা সে হয়তো শেয়ার করতে আসলো, মা অনেক বিজি, বাবা অনেক বিজি, যাও তো আমি এখন একটু কাজ করছি, হ্যাঁ, বা আমি পরে আচ্ছা ঠিক আছে দেখবো, বা দেখে হ্যাঁ অনেক সুন্দর বলে আমরা রেখে দিচ্ছি। তখন সন্তানটা কিন্তু মেসেজ নিচ্ছে যে আমি আমার বাবা মার কাছে ইম্পর্টেন্ট না।
হ্যাঁ, এবং ইম্পর্টেন্ট না এই ফিলিংটা কিন্তু তাকে যেটা আমরা বারবার করে বললাম যে ছোটবেলার এই ফিলিংটা কিন্তু তাকে সবসময় অনেক তাড়া করে বেড়ায়, এবং পরবর্তীতে যখনই দেখবে যে আমার কাছে যেমন একটা ছোট্ট মেয়ে ছেলে এসেছিল সেশনে, ও বলছিল যে আম্মুর কাছে, আমি বলছিলাম তোমার যে কষ্ট হচ্ছে তুমি আম্মুর কাছে কি কি কারণে শেয়ার করনি, তখন বলছিল যে আম্মু সবসময় মোবাইলে বিজি থাকে। সো তার মানে কি বাচ্চাটার যখন ইমোশনাল নিড হচ্ছে তখন হয়তো আমি অন্যদিকে ফোকাস, তো বাচ্চাটা কিন্তু নিজের মতো করে তার কষ্টগুলো ভিতরে জমিয়ে রাখছে। সো আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আমরা যদি একটু অ্যাওয়্যার হই যে আমরা বাচ্চাকে যেটা আইডিয়ালি শেখাতে চাই সেখানে আমাদের রোল মডেল হওয়াটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড পাশাপাশি আমি যেটা বলবো যে আমরা অনেক সময় ভাবি যে আমরা তো সন্তানের সাথে আছি, সো কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, এবং কোয়ালিটির কথা বললে অনেক জায়গায় আমরা দেখি যে আমরা বাচ্চাদের সাথেই আছি কিন্তু এই মোবাইলে আমরা অনেকটা সময় স্পেন্ড করছি, সো আমরা কিন্তু বাচ্চার সাথে কানেক্টেড না। সো কোয়ালিটি টাইম দিতে গেলে আমার কাছে মনে হয় যে এই মোবাইল ফোন সবকিছুকে অ্যাসাইড করে রেখে আমরা আমার বাচ্চার সাথে টাইমটাকে যেন এনজয় করি। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের সাথে অনেক যুক্ত তো আছেনই, ফৌজিয়াও আছে আমাদের সাথে। সো এবং অনেক টুকরো টুকরো অনেক কোয়েশ্চেন পাচ্ছি। সো একটা কোয়েশ্চেন যদি ছোট করে বলি যে বাবা মার আস্থা হারিয়েছে, সো কিভাবে অর্জন করব? তো যদি একটু খেয়াল করেন যে আমরা সারাক্ষণই আলোচনা করছি, যখনই কোনো গ্যাপ তৈরি হচ্ছে, যখনই কোনো কনফ্লিক্ট হচ্ছে, একটা খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করা। এবং সেটা হতেই পারে আমার কোনো আচরণে হয়তো প্যারেন্টস কষ্ট পেয়েছে, বা তার আচরণে আমি কষ্ট পেয়েছি, আস্থাটা একটু নড়ে চড়ে গেছে। তো যেটা মঞ্জিয়া একটু আগে মেনশন করলো, আমরা সবাই কিন্তু ভুল করতেই পারি, ভুল করতে পারি না সেন্স যে অ্যাজ এ হিউম্যান বিইং আমরা কিন্তু ভুল করে ফেলি, আমরা কিন্তু সবাই পারফেক্ট না, সব কাজ একদম পারফেক্টলি করব এরকম এরকম কিন্তু না, বাস্তবতা না সেটা। সো ভুল যদি হয়ে যায়, মনে হয় যে আপনার কোনো রোল মাকে কষ্ট দিয়েছে এবং আস্থাটা হারিয়েছেন, তো সেই যেটাই হয় না কেন সেটা নিয়ে যদি একটু খোলামেলা কথা বলা যায়, এবং আপনিও আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন যে আস্থাটা হারিয়ে গিয়েছে বলে। সো ওইটা একটা কিন্তু রিসোর্স আমাদের কাছে, যে প্যারেন্টসরা যখন আমাদের ট্রাস্ট করতে পারে, আস্থাটা ফিল করে আমাদের উপরে। সো আপনি যে এই রিসোর্সটা হারিয়ে কষ্ট পাচ্ছেন সেটাও একটু যার সাথে হয়েছে তাকে বলা যেতে পারে। একটা প্রশ্ন আন্দালিব যদি একটু অ্যাড্রেস করে দাও চটপট, যে অনেক সময় দেখা যায় যে স্কুলে আমরা বাচ্চাদের পাঠাই, আমার যেটা প্রশ্নটা এসছে সোশিও ইকোনমিক আমার ব্যাকগ্রাউন্ডকে মাথায় না রেখে আমি বরং সোশ্যাল প্রেশার থেকে হয়তো ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক কোনো একটা দিয়ে দিচ্ছি, যেটা অন্য সেটিং এ বাচ্চা হয়তো ওই পরিবেশের না। সো এইটা কিভাবে আসলে বাচ্চার উপর ইম্প্যাক্ট ফেলছে, বা এটা করা ঠিক হচ্ছে কিনা? এটা কিন্তু আসলে এখন একটা যেটা আমি এটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং আমি একটা উদাহরণ শেয়ার করতে চাই যে বার্থডে কালচার, স্কুলে বার্থডে পার্টি করাটা। এরকম আমি এরকম অনেক কেস দেখেছিলাম যে শুনেছি আমার অনেকের কাছে যে বার্থডে পার্টি করার ফলে এটা অন্য বাচ্চাদের, যে বার্থডে পার্টি করে তো যে বাচ্চাটা হয়তো সোশিও ইকোনমিক স্ট্যাটাস ওরকম না, সে তো ওইভাবে করে করতে পারছে না, সেটা কিন্তু তার জন্য একটা মনের কষ্টের কারণ হয়ে যায়, এবং সে নিজেকে লো ফিল করতে থাকে যে ফ্রেন্ডসদের কাছে। সো কোনো প্রেসারই আসলে কোনো প্রেসারই আমার কোনো কাজ আসলে করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আমাকে জানতে হবে আসলে আমি কে, আমি কোথায়, আমি কি করি। তো সেই অনুযায়ী আমি কতটুকু যেতে পারবো। আমরা প্রেজেন্ট স্টেটটা কি, প্রেজেন্ট স্টেট টু ডিজায়ার স্টেট, আমরা এনএলপি তে একটা কথা বলি, প্রেজেন্ট স্টেটটা হচ্ছে আমার বর্তমান অবস্থা, আর ডিজায়ার স্টেটটা হচ্ছে আমি কি চাই। সো প্রেজেন্ট স্টেট আর ডিজায়ার স্টেটটাকে আমার একটু ব্যালেন্স করা দরকার, যে আমার প্রেজেন্ট স্টেটে আমি কতখানি ইনপুট দিতে পারবো। আমি এখন একটা বড় জায়গায় ডিজায়ার স্টেটটা হতে পারে অনেক বড়, বাট সেই ডিজায়ার স্টেটে যাওয়ার জন্য তখন তাকে স্টেপ করে দরকার, যে আমি এই মুহূর্তে হয়তো আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দিতে পারছি না, বাট আমার বাচ্চা কিন্তু বাংলা মিডিয়ামে পড়েও আমার যদি ডিজায়ার স্টেট থাকে, সে যদি তার ইচ্ছা ভালো থাকে, সে একটা ভালো জায়গায় চলে যেতে পারে অনেক ইংলিশ মিডিয়াম বা অনেক ভালো বাচ্চা থেকে। সো আপনার প্রেজেন্ট স্টেট এবং ডিজায়ার স্টেটটাকে ব্যালেন্স করা, দেন ডিসিশন নেওয়া। ওকে, থ্যাংক ইউ আন্দালিব। সো হ্যাঁ হ্যাঁ সরি, যেটা যে আমরা যদি আমাদের স্টেটটা যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস আছে সেটা নিয়ে কমফোর্টেবল থাকি এবং সন্তানকেও সেই জায়গাটাতে আমরা অ্যাডাপ্ট করতে হেল্প করি, রাদার দেন আমি যদি খুব অ্যাম্বিশাস হয়ে থাকি, আহারে আমার তো এই ফ্ল্যাটটা হলো না, ওটা হলো না, সো ওটাও কিন্তু বাচ্চার ভিতরে এই মেসেজগুলো পাস অন হবে যে আমরা যে স্ট্যাটাসে আছে সেটা হয়তো হ্যাপি হওয়ার মতো না। সো যেটা আছে সেটাকেও আমি খুব সুন্দর করে কিন্তু আমি রিপ্রেজেন্ট করতে পারি। পিজাটা হয়তো আমি একটা বড় দোকান থেকে না এনে বাসাতেও করে মজা করে সবাই মিলে খেতে পারি, যদি আমি হ্যাপিনেসটা আমার ভিতরে থাকে যা আছে। আর একটা হচ্ছে বাবা মা অনেক সময়
একটা মিথ্যা অনেক সময় প্রতিশ্রুতি দিই, ওটাও কিন্তু বাচ্চাদেরকে অনেক হার্ট করে। যেটা আপু বললেন যে ডিজায়ার স্টেটে আমি যাব, হ্যাঁ, সো আমি যদি মনে হয় যে এটা করতে পারবো, আমার বাচ্চাকে আমি বাইসাইকেলটা সামনের মাসে কিনে দিতে পারবো, তো সেটাই আমি যাতে প্রমিস করি। যদি এমন হয় যে আমি পারবো না কিন্তু আমি প্রমিস করছি, ওটা কিন্তু বাচ্চার জন্য আরো বেশি বিট্রায়াল ফিলিং হয়, আরো মানে ডেঞ্জারাস হয়। সো কেন পারছি না সেই রিজন গুলাও পজিটিভ ল্যাঙ্গুয়েজে যদি এক্সপ্লেন করা যায়, সেটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ মঞ্জিয়া, এই কথাটা খুব ইম্পর্টেন্ট ছিল, অসম্পূর্ণ থেকে যেত যে আমরা অনেক সময় মিথ্যা আশ্বাস দিয়ে ফেলি, এবং এই মিথ্যা আশ্বাসটা আসলে যে সম্পর্কের ভিত্তিটা নষ্ট করে দেয়, ট্রাস্টের জায়গাটা খুব বেশি ভেঙে যায়, যেটা আসলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, শুধু প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ না, যে যখন একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফেলি না হচ্ছে, মনটা কিন্তু খুব আঘাত পায় তখন, এবং সেই আঘাতটা আসলে সম্পর্কটাকে একটু নাড়িয়ে দেয়। কয়েকটা মন্তব্য নিব, বেশ টুকরো টুকরো কিছু প্রশ্ন ছিল, আমার মনে হচ্ছে প্রশ্নগুলো পড়ে যে আমরা হয়তো সারা সেশনের মধ্যে কোনো না কোনো ভাবে আনসার করেছি, সেজন্য গেলাম না প্রশ্নগুলো, স্পেসিফিক প্রশ্নে কয়েকটা মন্তব্য একটু পড়তে চাচ্ছি। একটা আফিয়া বলছেন যে রেজাল্ট খারাপ হলে প্যারেন্টসরা অনেক সময় অনেকভাবে কম্পেয়ার করে, হুইচ ইজ ট্রু এবং খুবই দুঃখজনক। প্যারেন্টসদের কাছে বিনত অনুরোধ যে আপনারা কম্পেয়ার করেন না, বাচ্চাটাকে একজন ইউনিক হিসেবে দেখেন, এবং বাচ্চাদের কাছে অনুরোধ যে আপনারা বা তোমরা তোমাদের বাবা মাকে অন্য বাবা মার সাথে কম্পেয়ার করো না, ওর বাবা তো ওকে এটা করে তুমি কেন করো না। আমরা এই কম্পেয়ারের কালচারটাই আসলে কিন্তু আমাদের জন্য কোনোভাবেই হেলদি না, বরঞ্চ আমরা দেখতে পারি আমাদের কার্ভটা, যে আমি কোন অবস্থায় ছিলাম, আমি কতটুকু এই বিষয়ে দক্ষ ছিলাম, এখন আমি কি পারি, সেই কার্ভটাকে অ্যানালাইসিস করতে পারি, রাদার দেন যে কম্পেয়ার করা নিজেকে বা অন্যকে। এবং কম্পেয়ার করতে করতে একটা সময় কিন্তু কম্পেয়ার পেতে পেতে বাচ্চাদের মনোবলটা ভেঙে যায়, নিজেরাই কিন্তু কম্পেয়ার করতে থাকে একটা সময় দিয়ে, এবং সেটা খুব কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়ায়। আরেকটা জায়গায় বলছিল আফিয়া যে পেইন্টিং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি, এবং আম্মু অনেক বেশি সাপোর্ট দেয়, ইন্সপায়ার করে, হুইচ ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। আপনি একটা পজিটিভ জিনিস শেয়ার করেছেন যে আপনার ফ্যামিলি থেকে ইন্সপিরেশন পান। থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস। একটা মন্তব্য করব, মারিয়া ফেরদৌস চিত্রা জানিয়েছেন, দিস সেশন ইজ ভেরি হেল্পফুল এন্ড উই হ্যাভ লার্ন মেনি থিংস about how parents and children can help each other, and there are many more things to know about parenting for sure. We are expecting a long session about the details of parenting from you next time. Thanks a bunch for this informative session. থ্যাংক ইউ মারিয়া আপা, আপনি আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে সুন্দর করে অ্যাপ্রিশিয়েট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এটার সাথে কানেকশন রেখে মোরাদের একটা মন্তব্য করব, মোরাদ আনসারি যে আসলে সাইকিউর অর্গানাইজেশনে বেশ গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন। মুরাদ বলছেন যে আই হ্যাভ গটেন সো মেনি রিকোয়েস্ট ফ্রম মেনি দ্যাট দে ওয়ান্ট দিস সেশন এগেইন, সো মে উই গেট আ ফিউ টাইম ফ্রম ইউ ফর অ্যানাদার ডে। তো আরেকদিনের জন্য প্যারেন্টিং এর উপর কোনো ডিসকাশন হতে পারে কিনা সেই জায়গাটা মুরাদ জানিয়েছে। আমরা ডেফিনেটলি গেস্টদের সুযোগ সুবিধা থাকলে আমরা অ্যারেঞ্জ করতে পারলে আমরা প্রত্যাশা রাখছি আবার হয়তো কখনো না কখনো এই বিষয়ে আলোচনা করব। মারিয়াপা আরেকটা কমেন্ট করেছেন, এই কমেন্টটা করে আমরা একটু গুছিয়ে ফেলবো আজকের সেশনটা। There is no doubt that every parents love their every child equally, but sometimes it happens that they give more importance to one child than other child, just because of this child is calm, never complains about anything and not aggressive, but this child may start feeling depressed, and which may also lead him to go through inferiority complex in every aspect of his life. So any tips for parents about how to give same importance to every child? থ্যাংক ইউ মারিয়াপা, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কোয়েশ্চেনটা মঞ্জিয়া যদি একটু অ্যাড্রেস করতে, যখন এই যে ডিফারেন্ট চাইল্ডের ডিফারেন্ট ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে সেই জায়গাটা। মানে অবভিয়াসলি, এবং যেটা আমি ভাবছিলাম যে যেই বাচ্চাটা খুব চুপচাপ, নিজে নিড শেয়ার করছে না, তাকে আমরা আইডিয়ালি বলে থাকি লক্ষ্মী বাচ্চা, হ্যাঁ, কিন্তু এই লক্ষ্মী বাচ্চাটা হতে গিয়ে সেই বাচ্চাটার যে কত কষ্ট হয়, কত স্ট্রাগল হয়, সেটা কিন্তু আমরা কাউন্সেলিং সেশনে শুনি। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রেই আমরা কিন্তু বাবা মা হিসেবে প্যারেন্টিংটাও ডিফারেন্ট করি। হ্যাঁ, দেখা যায় যে কোনো একটা বাচ্চার ক্ষেত্রে হয়তো আমি মা হিসেবে একরকম বা পরবর্তী বেবির ক্ষেত্রে আরেক রকম। সো আমার কাছে মনে হয় যে বাচ্চাটা একটু ডিফারেন্ট, মানে ডিফারেন্ট বলতে চুপচাপ, নিডটা শেয়ার করছে না, তাকেও হয়তো এতদিন আমরা অ্যাওয়ার্ড ছিলাম না, কিন্তু আমরা চাইলে এখন থেকে হয়তো স্টার্ট করতে পারি, তাকে একটু জিজ্ঞেস করা, তার ওপিনিয়ন গুলা জানতে চাওয়া, তার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া, হ্যাঁ, এবং তার
কি কি জায়গা ভালো আছে সেই জায়গাগুলো তার সাথে ডিসকাস করা, অর্থাৎ তাকে ইনভলভ করা, তার কি বলে তার কি কি জানার জায়গা আছে সেগুলোকে ভ্যালু করা। হয়তো এতদিন আমরা ভ্যালু করতাম না দেখেই ও নিজেকে চাপিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এই জায়গাটাতে তাকে একসেপ্ট করা এবং তাকে রেসপেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। শামসুলের একটা কমেন্ট পড়বো এবং সেটা দিয়ে আমরা আসলে তোমাদের কাছ থেকে কিছু শেষ মুহূর্তে শুনবো। আমি মা বাবার কাছে, বিশেষ করে মায়ের কাছে স্বাধীনতা পেয়েছি, তার জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ। সো আমরা আমাদের বাবা মার কাছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসলে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা সবার প্রতি প্রকাশ করছি, সব প্যারেন্টস এর প্রতি। তাদের যে তাদের যে এফোর্ট, তাদের যে পজিটিভ ইন্টেনশন সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানকে একটু আরাম দেওয়ার জন্য, সেটাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যাট দ্য সেম টাইম এই সন্তানগুলোর জন্যই কিন্তু বাবা মা হয়েছে। তো বাবা মা হিসেবে সন্তানের প্রতি অনেক কৃতজ্ঞতা, কারণ এই সন্তানগুলো আছে বলে প্যারেন্টস হওয়ার মতো এত সৌভাগ্য হয়েছে, এত বিউটিফুল একটা জার্নির মধ্যে দিয়ে যাওয়া গিয়েছে। সো সেই দিক থেকে দুই পক্ষের প্রতি অনেক কৃতজ্ঞতা, কারণ এই সম্পর্কটাই খুব অদ্ভুত, খুব ভালো লাগার, খুব বন্ধনের, খুব মিষ্টতা আছে, খুব রিসোর্স আছে, এর মধ্যে শক্তি আছে, যেটা দিয়ে আসলে আমরা চালিত হতে পারি। এবং আপনাদের এই যে কৃতজ্ঞতা বোধ, সেই বোধটাকেই আসলে যেহেতু আমরা আর একটু সামনে যদি নিয়ে আসতে পারি, হয়তো অনেকে উৎসাহ হবে। সেই জন্যই আমাদের যে ন্যাশনাল ক্যাম্পেইনটা চলছে সাইকিউর অর্গানাইজেশনের পক্ষ থেকে, সেটার উদ্যোগ। সো যারা সাথে আছেন বা অন্য কোনো সময় দেখবেন, সবাইকে অনুরোধ রাখবো যে আপনারা কি কারণে কৃতজ্ঞ, বা মায়ের সাথে আপনার যে গল্পটা, মায়ের পাশে থেকে আপনি কি করতে পারছেন, সেই গল্পটা আমাদের সাথে শেয়ার করুন। প্রসেসগুলো ডিটেইলস সাইকিউর পেজে পেয়ে যাবেন। আপনার গল্পটা ছোট্ট করে লিখে, ছোট্ট একটা ছবি দিয়ে, কোনো মুহূর্তে মায়ের সাথে অথবা মায়ের সাথে কোনো কাজে, সেটা দিয়ে আমাদের কাছে, আমাদের পেজকে ট্যাগ করে একটু যদি রেজিস্ট্রেশন করে ফেলেন, আমরা আমাদের মতো করে সাধ্যমতো অ্যাপ্রিশিয়েট করবো। সেটাকে আপনারা ডিটেইল পেজে পেয়ে যাবেন। আমি আর ডিটেইলে এখন না জানি। শেষ মুহূর্তের জন্য, আজকের জন্য, জাস্ট ফর টুডে সেশন, আন্দালিব যদি শেষ মুহূর্তে কিছু বলো প্যারেন্টস এবং সবাইকে, সব প্যারেন্টস আর চিলড্রেনদের, সব পৃথিবীর সব প্যারেন্টসকে অনেক অনেক ধন্যবাদ, এবং তারা যে এত সুন্দর একটা রোল প্লে করছে এই সোসাইটিতে, তার জন্য ধন্যবাদ। আমি আমার নিজের প্যারেন্টসকে অনেক অনেক ধন্যবাদ, আজকে এই জন্যই, তাদের জন্য এখানে বসে আছি। আর সব লাস্টে বলবো যে এনজয় দ্য এক্সিলেন্স অফ ইউর চাইল্ড। সো বাচ্চাটা যে এক্সিলেন্স আছে, এটা আসলে এনজয় করার মাধ্যমেই আমাদের কাছে সার্থকতা, প্যারেন্টিং এর সার্থকতা। সো সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুন্দর থাকবেন, আর সবাই সবার সাথে আমরা সবাই মিলে আসলে সুন্দর একটা সময় পার করব, এটাই আমার বলার ছিল। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। বঞ্জিয়া। আপু প্যারেন্টস এর জায়গায় বললেন, আমি সন্তানের জায়গায় বলবো যে অবভিয়াসলি মানে আম্মু বা আব্বু হয়তো তাদের ওয়েটা হয়তো অনেক সময় আপনার জন্য রাইট ছিল না, যেভাবে তারা আপনার সাথে কমিউনিকেট করেছে, কিন্তু তাদের ইন্টেনশনটা কিন্তু আসলে ভালো, আপনাকে একটু আরাম দেয়, আপনাকে একটু শান্তি দেওয়ার জন্যই তাদের এই এফোর্টটা। তো আমার কাছে মনে হয় যদি পসিবল হয় একটু সময় নিয়ে তাদের কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, একটু ফরগিভ করে দেয়া নিজেকে এবং প্যারেন্টসকে, এবং তাদেরকে তাদের মতো করে একসেপ্ট করে নিয়ে যদি রিলেশনশিপটা ভালো করার জন্য আপনি উদ্যোগ নেন। অনেক সময় বাবা মা হয়তো পারছেন না, তাদের মানে পার্সোনালিটি প্যাটার্ন, অনেক কিছুর কারণে, আপনি যখন জানেন আপনি চাইলে কিন্তু উদ্যোগটা নিতে পারেন। থ্যাংক ইউ। সো তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা টাইমের বাইরেও অনেকটা সময় নিয়ে নিয়েছি। তোমাদের সাইকিউরের পক্ষ থেকে দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সাইকিউরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ডেফিনেটলি। এবং যেটুকু বুঝতে পারছি, অনেকে অনেক ভাবে অ্যাপ্রিশিয়েট করছেন, বেনিফিটেড হয়েছেন ডিসকাশনটা থেকে। সো আশা করছি কোনো না কোনো সময় আবার আমরা কোনো আলোচনায় যেতে পারবো তোমাদের সাথে, এই বিষয়েও হতে পারে। এবং সবার উদ্দেশ্যে জাস্ট লাস্ট কথা, যে আসলে যেটা দুজনেই বললো, আমরা এতক্ষণ ধরে সেটাই আলোচনা করছি। আমি নিজেকে প্রথমে একটু যত্ন নেই, ভালোবাসি। আমার প্যারেন্টস এর যে শক্তিটা আছে, যে রিসোর্সটা আছে, এই সম্পর্কের মধ্যে যে আছে, সেটুকু উপভোগ করি। আমার সন্তানের সাথে যে সম্পর্কটা আছে, সেটাকে উপভোগ করি। সবাই মিলে আসলে এই সুস্থ একটা কালচার, হেলদি একটা রিলেশনশিপ চর্চা করতে পারলে এবং ওপেন কমিউনিকেশন থাকলে, আমরা হয়তো আরো কিছু সুন্দর সময় উপভোগ করতে পারবো জীবনে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই রোজার সময়, এই ক্রাইসিস টাইমে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন, সেই শুভকামনা দিয়ে আজকের জন্য শেষ করলাম। আবার হয়তো দেখা হবে কোনো এক সময়। খোদা হাফেজ। খোদা হাফেজ।
খুদা হাফেজ।